গল্প অতঃপর প্রেম। লেখনীতে আয়ানা আরা, ছদ্মনাম। শপিং মলে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে জানলে কোনোদিনও আসতাম না। ঘরে বেঁধে এক অচেনা লোকের সাথে বিয়ে দিয়েছে। এইসব ভাবতেই আমার গাটা শিউরে উঠছে। ফ্ল্যাশব্যাক। আমি আর আমার ফ্রেন্ড মোমো শপিং এর জন্য আসি। মোমো অন্য দোকানে চলে যায়, আর আমি দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎই একটা বখাটে ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। আমি তাকে দেখে না দেখার ভান করে চলে আসতে নিলেই ছেলেটা খপ করে আমার হাত ধরে তার 32 হলদেটে দাঁত বের করে বলে, কি মামুনি, কোথায় যাও? আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে ছেলেটাকে কষিয়ে থাপ্পড় দিয়ে বলি, আমি না তোর মামুনি লাগি? মামুনির হাত কেউ ধরে? এই শিখিয়ে বড় করেছি আমি। ছেলেটা গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে রইল আমার দিকে। হয়তো আমার কথার কিছুই বুঝেনি। আমি আবারও বললাম, এই থাপ্পড়টা মনে থাকলে কখনো কোনো মেয়েকে জ্বালাবি না। কি হচ্ছে এইখানে? পুরুষালী কণ্ঠ শুনে আমি পিছনে তাকিয়ে দেখি একটা ব্ল্যাক শার্ট পরা ছেলে দাঁড়ানো। আমি তাকে দেখে ভ্রুকুচকে বলি, কোন নবাবাজাদা আপনি যে আপনাকে আমার জবাবদিহি দিতে হবে? ছেলেটা ভ্রুকুচকে বলে, হোয়াট? আমি কিছু না বলে সেই বখাটে ছেলেটাকে খুঁজতে লাগলাম। দেখি সে উধাও। আশ্চর্য তো, এত তাড়াতাড়ি কেমনে চলে গেল? হঠাৎই একটা লোক কিছু মানুষজন নিয়ে এসে ছেলেটাকে ইশারা করে বলে, এই ছেলেটাই জ্বালাচ্ছিল মেয়েটাকে। ছেলেটা বলে, আজব তো, আমি জ্বালাবো কেন? ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে, এই পোলায় এই মেয়েটাকে তোর বিয়ে করতে হবে। ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আমি চিল্লিয়ে বলি, কি হও? অসম্ভব। এর যখন নিব্বা নিব্বি করতে আসো তখন এইগুলা মনে থাকে না? লোকটার কথা শুনে আমার মেজাজ চটে যায়। আমি দাঁতে দাঁত চেপে বলি, একটু বেশিই বলছেন না আপনারা? ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে, এই মাইয়া বেশি তর্ক করবা না কইলুম, কিন্তু এখন চুপচাপ আমাদের সাথে আসো। সেই ছেলেটা বলে, এই দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমরা এইখানে নিব্বা। এই মিয়া এত কথা কও কেন? যেটা কইছি ওইটা করো। এইখান থেকে কিছুটা দূরে কাজী অফিস ছিল, তাই তারা আমাদের দুইজনকে জোর করে নিয়ে যায় কাজী অফিসে। বাকিটা আপনারা জানেনই। আমি এখন মলের বাহিরে দাঁড়িয়ে আছি। আজকের এই কুফা দিনে না বের হওয়াই ভালো ছিল। কেন যে আম্মুর কথা শুনলাম না, ধ্যাত। কোথা থেকে দৌড়ে দৌড়ে মোমো আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেহেক, কোথায় ছিলি তুই? তোকে খুঁজতে খুঁজতে আমি বেহুশ। আমি মোমোকে বলি, শান্ত হ তুই। বলছি আমি। এত হাইপার হোস না। মোমো বলে, হাইপার হোস না? হাইপার হওয়ার মতোই কাজ করেছিস। তোর কিছু হলে আন্টি আমাকে কত বকা দিত জানিস? কোথায় ছিলি তুই? আরে আমি তো এইখানেই ছিলাম। তুই শপিং করছিলি তাই ভাবলাম আমি নিচে এসে ভেলপুরি খেয়ে নেই। আমি আর মোমোকে বিয়ের ব্যাপারে কিছু বলিনি। শুধু শুধু মেয়েটা চিন্তা করবে, আর এই বিয়েটাও আমি মানি না। আমি মোমোকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই। বাসার থেকে বের হওয়ার সময় ছিলাম অবিবাহিতা, আর বাসায় এসে হয়ে গেলাম বিবাহিতা। বিষয়টা খুব অদ্ভুত। আমি ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ফোন নিয়ে এফবিতে লগ ইন করলাম। এফবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা নামে আমার চোখ আটকিয়ে যায়, সাদানান রোদ। এই নামটা আর কারো না, আমার কয়েক ঘন্টা আগে বিয়ে করা বরের নাম। কৌতূহল নিয়ে তার আইডিতে ঢুকলাম। কিছু ছবি দেখলাম, আবার কিছু ছবি সেভও করে নিলাম। তারপর এফবি থেকে লগ আউট হয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙে আমার। এই মেয়ে উঠবি না? সেই বিকালে এসে কিছু না খেয়েই ঘুমিয়ে গিয়েছিলি, এখন সন্ধ্যা হয়ে গিয়েছি, উঠো। আমি ঘুমু ঘুমু চোখে আম্মুকে বলি, আম্মু আর একটু ঘুমাই না? অনেক হয়রান আমি। না, আর একটা মিনিটও না। জলদি উঠো, আমি চা বানিয়েছি, খেয়ে নে। আম্মুর জোড়াজুড়িতে ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাকে দেখে মেহেদি ভাই বললেন,
কিরে মেহু, বিকাল থেকে দেখলাম না যে তোকে। আমি কিছু বলতে যাব তার আগেই আম্মু বলল, আর বলিস না, মেয়েটা শপিং মল থেকে এসে রুমে যে গিয়েছে আর বেরই হলো না। আম্মুর কথা শুনে মেহেদী ভাইয়া ভ্রুকুচকে আমার উদ্দেশ্যে বলেন, কি হয়েছে তোর? আমি নড়েচড়ে বলি, কিছু না। আসলে যে অনেক কিছুই হয়েছে, কিভাবে বলবো তোমাদের। শেষের কথাটা বিড়বিড়িয়ে বলি যাতে কেউ না শুনতে পায়। রাতে খাবার টেবিলে। মেহেক মা, তোমার কি কোনো স্বপ্ন নেই? খাবার খেতে খেতে আব্বু কথাটি বললেন। তার কথা শুনে আমি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলি, থাকবে না কেন? কি করতে চাও তুমি ফিউচারে? আমি বেশ গর্ব নিয়ে বলি, ডক্টর। মেহেদী ভাই উস্কানি দিয়ে বলেন, হে সাবধান, পড়ে দেখা যাবে রোগীর জরায়ু বের করতে বলেছে আর তুই বের করবি কিডনি। আমি মেহেদী ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলি, মেহেদী ভাই। আব্বু মেহেদী ভাইয়ের দিকে গরম চোখ করে তাকায়। মেহেদী ভাই তাও মুখ চেপে হাসছে। এইবার আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। আমি আস্তে করে মেহেদী ভাইকে চিমটি দিয়ে খেতে থাকি। মেহেদী ভাই ব্যথায় করে উঠে। আমি খাচ্ছি আর মজা নিচ্ছি। মেহেদী ভাই আমার কান মুড়ে দিয়ে বলে, এই তুই চিমটি মারলি কেন রে? আমি হেসে বলি, তুই আমার মজা নিয়েছিস কেন? আমি তোর বড়, তাই আমার অধিকার আছে তোর উপর মজা নেওয়ার। আমি ভেঙচি কেটে বলি, তাহলে আমি ছোট, আমারও অধিকার আছে তোর সাথে মজার নেওয়ার। আমি না তোর বড়, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি না, তুই তোকারি। আমি ভেঙচি কেটে বলি, এই জন্মে তুই আমার থেকে সম্মান পাবি না, আর পাইলে স্বপ্নে পাবি। হা 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 হা। আম্মু এসে আমাদের দুইজনকে ধমক দেয়। আব্বু আমাকে বলে, তোমার এইচএসসি তো শেষ, তাহলে মেডিকেলে অ্যাডমিশন দেওয়া শুরু করো। হুম আব্বু। কোন মেডিকেলে পড়তে চাও? আমি বেশ কিছুক্ষণ ভেবে বলি, ঢাকা মেডিকেল। গুড। খাওয়া শেষে আমরা যে যার রুমে চলে যাই। আমি নিজের রুমে যেয়ে ফুল স্পিডে গান ছেড়ে ধরে নাচতে থাকি। এটা আমার নিত্যদিনের কাজ। আরও কয়েকটা গানে নেচে বিছানায় ঠাস করে পড়ে ঘুমিয়ে যাই। সকালে পাশে বাসার কাজের শব্দে ঘুম ভাঙে আমার। আমি কোনো মতে বালিশ দিয়ে কান চেপে চিৎকার করে বলি, ওই এত সকাল সকাল কাজ করতে হয়? আমার সাদের ঘুমটারে নষ্ট করে দিলি রে। সমস্যা এটা না, সমস্যা হলো আমার রুমের পাশেই কিচেন, যেটা এখন আম্মুর দখলে। আম্মু আমার চিৎকার শুনে খুন্তি নিয়ে এসে বলে, কিরে মেহেক, সাত সকালে এত চেঁচাচ্ছিস কেন? আমি আম্মুকে কাঁদো কাঁদো ফেস করে বলি, দেখো আম্মু, মিস্ত্রি আঙ্কেলরা তোমার মেয়ের সাদের ঘুম নষ্ট করে দিল। আম্মু বিরক্তি নিয়ে বলে, তো এতে এত চেঁচানোর কি আছে? আমি বলি, তোমার কি একটুও কষ্ট হলো না? আম্মু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, না। আম্মুর কথা শুনে আমি মুখ বেঁকিয়ে বিড়বিড়িয়ে বলি, এইরকম মা যেন আল্লাহ আমার শত্রুকে না দেয়। আমিন। আমার বিড়বিড়ানো শুনে আম্মু বলে, কি হয়েছে? কি বিড়বিড়াচ্ছিস এত? আমি আম্মুর কথা শুনে জোরপূর্বক হেসে বলি, কিছু না আম্মু। আচ্ছা শুন, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে। আমি ছোট করে আচ্ছা বলি। আম্মু চলে যাওয়ার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট টেবিলে ব্রোকলি ভাজি আর রুটি দেখে আমি ন্যাকা কান্না জোরে চিৎকার করে বললাম, আম্মু, ব্রোকলি আমি খাই না, তাও কেন বানিয়েছ? আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এসে বলে, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? তুমি আবার আজকে ব্রোকলি বানিয়েছ কেন? আমার বাচ্চাটা, শুন, ব্রোকলি খেলে তোর এই গোবর ভরা মাথায় একটু বুদ্ধি আসবে, তাই ঝটপট এটা শেষ কর। আমি মুখ ফুলিয়ে বলি, আমার মাথায় গোবর আছে? আম্মু হেসে বলে, হ্যাঁ তা তো আছেই। আমি কিছু না বলে মুখ ফুলিয়ে রাখলাম। আম্মু আমার কাছে এসে গাল টেনে বলে, বল কি খাবি? আম্মুর কথা শুনে আমার চোখ খুশিতে জ্বলজ্বল করে উঠে। আমি উৎফুল্ল হয়ে বলি, সত্যি আমি যা বলবো তাই বানাবা? আম্মু হেসে বলে, হুম। আচ্ছা ঠিকছে, স্যান্ডউইচ, নুডলস আর কিছু না। আমি শুধু স্যান্ডউইচই বানাতে পারবো, আর কিছু না। আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায়, তাও বলি, আচ্ছা ঠিক আছে।
আম্মু স্যান্ডউইচ বানাতে চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে সোফায় বসি। ফোন অন করতেই 30টা মোমোর কলের নোটিফিকেশন আসে। আমি মোমোকে কল ব্যাক করতেই ওই পাশ থেকে চেঁচামেচির আওয়াজ আসে, দোস্ত টিকে গেছি আমরা, লালা। ওর চিৎকার শুনে আমি কান হাত দিয়ে চেপে বলি, আমি পালিয়ে যাচ্ছি না, সুন্দর করে বল। মোমোর ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেলাম। ও বলল, শুন, ঢাকা মেডিকেলে আমাদের চান্স হয়ে গেছে। মোমোর কথা শুনে আমি এক লাফ দিয়ে সোফা থেকে উঠে চিৎকার করে বলে উঠলাম, কি হ হ। হুম। আমার চিৎকার শুনে আম্মু এসে বলে, আচ্ছা মেহেক, এত চিল্লাচ্ছিস কেন আজ সকাল থেকে? আমি দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে বলি, আম্মু আমার চান্স হয়ে গেছে। আমার কথা শুনে আম্মু ভ্রুকুচকে বলে, সত্যি নাকি মিথ্যা? আমি আম্মুকে ছেড়ে বলি, তুমি আমাকে বিশ্বাস করো না একটু? আম্মু কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক তা না, তোকে আমি বিশ্বাস করি, কিন্তু এইটা বিশ্বাস করতে পারছি না। তোর মতো গবরওয়ালি আবার ঢাকা মেডিকেলে চান্স পাবে, বিষয়টা খুব অদ্ভুত। কিন্তু এইটা সত্যি। তোমার বিশ্বাস না হলে মোমোকে জিজ্ঞেস করো। না, লাগবে না। আমি অনেক খুশি, শেষমেশ আমার মেয়েটা ভালো কোনো কিছু করতে পারবে। রাতের খাবার টেবিলে। বাহ, কাল থেকে তাহলে যাচ্ছ? হুম আব্বু। আচ্ছা গবরওয়ালি, তুই চান্স পেলি কেমনে? চিটিং ফিটিং তো করিসনি? আমি মেহেদি ভাইকে চিমটি দিয়ে বলি, চুপ থাক তুই। আমি চুপ থাকবো কেন? 100 বার কথা বলবো আমি। তাহলে বল। আমি কথা বলবো কেন? তুই যেটা বলবি সেটাই কি করতে হবে আমার? মেরি ভাই, আল্লাহর দোহাই লাগে চুপ কর। আম্মু, আব্বু দুইজনেই হাসছে। আমি আর ভাইয়া তাদের দিকে ভ্রুকুচকে তাকাতেই তারা চুপ হয়ে খেতে থাকে। আমরা ডিনার করে যে যার রুমে চলে যাই। আমি আমার রুমে যাওয়ার সময় ভাইয়া আমাকে টেনে তার রুমে নিয়ে যেয়ে বলে, বনু, মেয়েদের কি পছন্দ? আমি ভাইয়ার দিকে ভ্রুকুচকে তাকাই। ভাইয়া হাত জোর করে বলে, প্লিজ বল না। আমি ভ্রুনাচিয়ে বলি, ভাবি রাগ করেছে? ভাইয়া আমার কথা শুনে অপ্রস্তুত হয়ে উঠে, তা দেখে আমি হেসে বলি, আমি তোদের সব কথোপকথন শুনে ফেলেছিলাম। তুই তো বড্ড পেকে গেছিস। আমার জাসুসিও করা শুরু করলি। আমি ভাইয়াকে জ্বালানোর জন্য 32 দাঁত বের করে হেসে বলি, হুম। তবে রে, আমাকে আর পায় কে? এক ভো দৌড় দিয়ে রুমে যেয়ে ঠাস করে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি। মেহেদি ভাইয়া বাহির থেকে ধাক্কাতে থাকে। আমি বিছানায় বসে মজা নিচ্ছিলাম। অনেক ক্লান্ত থাকার কারণে আমি ঘুমিয়ে পড়ি। সকালে আম্মুর চেঁচানোর শব্দে ঘুম ভাঙে। ঘুমু ঘুমু চোখে দেখি আম্মু নিজে নিজে বকবক করছে। আমি বলি, কি হয়েছে? মেডিকেল যাবি না? আজ না, তোর ক্লাস আছে। হুম, যাব, এখন তো সময় হয়নি। কে বলল সময় হয়নি? কখন ক্লাস জানিস? 9:00টা থেকে। এখন 8টা বাজে। আম্মুর কথা শুনে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিয়ে ফ্রেশ হতে চলে যাই। কোনো মতে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে যাই। আম্মু আমাকে দেখে বলে, নাস্তা করে যা। সময় নেই তো। খালি পেটে যাবি? আমি আর কিছু না বলে একটা ব্রেড মুখে পুরে দৌড় দিলাম। আমাদের বাসা থেকে মেডিকেল এত দূরে না, তাই আমি রিক্সা নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। মেডিকেলে পৌঁছে আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দৌড় দিলাম। সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আশ্চর্য তো, এইভাবে তাকিয়ে থাকা কি আছে? আমি সুন্দর, আমি জানি, তাই বলে তাকিয়ে থাকার মানে হয় না। এক দৌড়ে ক্লাসে পৌঁছে হাঁপাতে থাকি। হঠাৎই কাঁধে কারো শীতল স্পর্শ পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি একটা মেয়ে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলি, কে তুমি? মেয়েটা হেসে বলে, আমি নিশা। তুমি? আমি মেহনাজ মেহেক। মেয়েটা হেসে বলে, নাইস নেম। তুমি এই ক্লাসে নিউ, রাইট? হুম। আমিও নিউ। আমি কিছু না বলে মুচকি হেসে এদিক ওদিক তাকাতে থাকি। তা দেখে নিশা বলল, এনি প্রবলেম? তুমি কি কারো জন্য ওয়েট করছো? আমি ওর দিকে তাকিয়ে বলি, হুম।
কিছুক্ষণ পর মোমোর ফোন আসে, আমি ফোন উঠিয়ে বলি হ্যালো বলতেই মোমো বলে, দোস্ত একটা ব্যাড নিউজ আছে। মোমোর কথা শুনে আমি হোঁচকিয়ে বলি, মানে কি বলছিস? মোমোর ফুপানোর শব্দ কানে ভেসে আসে। আমি মোমোকে বলি, কিরে মোমো, কাঁদছিস কেন? মোমো ফুপাতে ফুপাতে বলে, দোস্ত আমার চান্স হয় নাই। মানে কি যা তা বলছিস? তাহলে লিস্টে কার নাম ছিল? ওইটা অন্য মোমোর নাম ছিল। আমি কিছু বললাম না। কি বা বলবো, ভাষা হারিয়ে ফেলেছি আমি। মোমো আবার বলে, আমাদের ফ্রেন্ডশিপ জার্নিটা হয়তো এতটুকুই। চুপ থাক, বেশি কথা বলছিস তুই। আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম আর থাকবো। এই কিছুক্ষণ মোমোকে সান্ত্বনা দিয়ে আমি কল কেটে দেই। নিশা আমাকে বলে, কি হয়েছে? তোমার ফ্রেন্ড কি আসবে না? আমি ফোন ব্যাগে রেখে বলি, না আসবে না। কিন্তু কেন? আমি নিশাকে সব খুলে বলি। সব শুনে নিশা আফসোসের সুরে বলি, ওহো, বেচারি মেয়েটা কত আশায় না ছিল, ওর এক নিমিষেই সব ভেস্তে গেল। আমিও সায় দিয়ে বলি, হেই গাইস। হঠাৎই কোনো পুরুষালী কণ্ঠ শুনে আমি আর নিশা তার দিকে তাকাই। নিশার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। আমি তো সামনের ব্যক্তিকে দেখে অবাকের সাত আসমান বার করে ফেলছি। কারণ ব্যক্তিটা আর কেউ না, সাদানান রোদ। আমার কলিজার পানি শুকিয়ে গেছে। নিশা আমাকে দেখে ভ্রুকুচকে বলে, কি হয়েছে মেহেক? আমি নিশার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলি, কিছু না, এমনিতেই। ওহ। রোদ স্যার পড়ানো শুরু করলেন। উনি আমাকে খেয়াল করেননি। উনি বই নিয়ে এদিক ওদিক হাঁটছেন আর পড়াচ্ছেন। আমার দিকে আসতেই আমি বই দিয়ে মুখ ঢেকে ফেলি। হঠাৎই জোরে কিছু শব্দে মাথা তুলে তাকিয়ে দেখি রোদ স্যার আমার দিকে তাকিয়ে আছেন। তবে চাহনিটা খুবই স্বাভাবিক। উনি আমাকে ধমক দিয়ে বললেন, মিস, আপনি কি এইখানে পড়াশোনা করতে আসেন নাকি ঘুমাতে? আমি এখনো উনার দিকে তাকিয়ে আছি। উনি আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলেন, হেই। আমার ধ্যান ভাঙতেই আমি বলি, জর্জি আমাকে বলছেন? রোদ স্যার ফুস করে একটা শ্বাস ছেড়ে বলে, ওপ সরি, এইখানে তোমার মতোই আরেকটা স্টুডেন্ট আছে। ওনার কথা শুনে আমি বোকা বনে গেলাম। লোকটা দেখি ভারী বাজি। আহহ, রোদ ছাড়ো না, এত বকার কি আছে? পাশ থেকে নিশা কথাটি বলে উঠে। রোদ নিশার দিকে বিরক্তি চাহনি দিয়ে বলে, তোমাকে আমি কতবার বলেছি আমার কাজে ইন্টারফেয়ার করবা না। রোদ রোদ স্যার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, শাট আপ। এই বলে তিনি চলে যান। আমি ড্যাবাড্যাব করে নিশার দিকে তাকিয়ে আছি। রোদ স্যার যেতেই নিশা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি নিশাকে জিজ্ঞেস করি, নিশা, রোদ স্যারকে তুমি আগে থেকে চিনো? নিশা মুখ কালো করে বলে, চিনি। কে হয় তোমার? ফুফাতো ভাইয়ার সাথে আমার হবু বর। নিশার কথা শুনে আমি চমকে উঠি। ও যখন শুনতে পারবে ওর হবু বরের বিয়ে হয়ে গেছে, বেচারি কতই না কষ্ট পাবে। আমি কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা নিশা, তোমার পরিবারে কে কে আছে? বাবা, বোন, মা। তোমার পরিবারে কে কে আছে? বাবা, মা, ভাই। ওহ, এই আপনারা এইখানে গল্প করতে এসেছেন? পিছন থেকে রোদ স্যার কথাটি বলে উঠলেন। আমি উনার দিকে তাকিয়ে অবুঝ বাচ্চাদের মতো বললাম, ও সরি, আমি খেয়াল করিনি আপনি যে আছেন। রোদ স্যার নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। দাঁতে দাঁত চেপে বলল, ক্লাস শেষে তোমাকে আমার ডেস্কে চাই। তারপর একটা মেয়েকে ইশারা করে বলল, সারা ওকে আমার ডেস্কে নিয়ে এসো ক্লাস শেষে। জি রোদ স্যার। ক্লাস শেষে রোদ স্যার চলে গেলেন। নিশা আমাকে বলল, আচ্ছা রোদ, তোমাকে কেন ডাকলো? জানি না, গেলেই বুঝতে পারবো। সারা নামের মেয়েটার সাথে রোদ স্যারের ডেস্কে গেলাম। রোদ স্যার সারাকে যেতে বলে। সারা চলে যেতেই সে আমাকে বলে, নিজেকে অনেক স্মার্ট ভাবো তাই না? ওনার কথার আগা মাথা কিছুই বুঝি নাই আমি, তাই বললাম, মানে? রোদ স্যার দাঁড়িয়ে আমার হাত চেপে ধরে বলেন, নিশাকে এই বিয়ের ব্যাপারে কিছু বললে খবর আছে তোমার? উনি এত জোরেই ধরেছেন যে আমার হাতের কাচের ছুরিগুলো ভেঙে হাতে বিঁধে যায়। আমি ব্যথায় কুঁকড়ে উঠি।
উনি তা দেখে ছেড়ে দেন। আমি আমার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখ টুপটুপ পানি পড়ছে। রোদ স্যার ডেস্কে বাড়ি দিয়ে বলেন, সরি আসলে। উনি কিছু বলার আগে আমি ওইখান থেকে দৌড়ে চলে আসি। রোদ স্যার আমার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি ক্লাসে যেয়ে নিজের সিটে এসে বসে পড়ি। নিশা আমার কাছে এসে বলে, কি হয়েছে মেহেক, কাঁদছো কেন তুমি? রোদ কিছু বলেছে? আমি মাথা নাড়াই, অর্থাৎ না। নিশার চোখ আমার রক্তে মাখা হাতে পড়তেই সে ব্যস্ত কণ্ঠে বলল, এটা কিভাবে হয়েছে? আমি জিভ কামড়ে বলি, বাড়ি লেগেছে তাই ঝুড়িগুলো ভেঙে গিয়েছিল। আইসি। ওয়েট, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসি। নিশা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আমার হাতে ব্যান্ডেজ করে দেয়। আমি ক্লাস শেষ করে বাসায় আসার জন্য রিক্সা খুঁজতে থাকি, তখনই একটা গাড়ি আমার সামনে এসে থামে। আমি ভ্রুকুচকে তাকাই গাড়িটার দিকে। গাড়ির কাঁচ খুলে সানগ্লাস পরা সাদানান রোদকে দেখতে পাই। সে একটু কেশে বলে, চাইলে আসতে পারো। আমি এদিক ওদিক তাকিয়ে বলে, নো থ্যাঙ্কস। রোদ স্যার কলার ঠিক করে বলেন, সাদানান রোদের গাড়িতে চড়া হাজার হাজার মেয়ের স্বপ্ন, আর সেইখানে তোমাকে আমি নিজে থেকে লিফট দিতে চাই আর তুমি না করছো। সত্যিই হাসালে। আমি বলি, আমি বলেছি আপনাকে আমার লিফট লাগবে? আর হ্যাঁ, যে মেয়ে আপনার জন্য পাগল তাদের কাতারে আমাকে ফালাবেন না দয়া করে। মানুষ ঠিকই বলে কারো ভালো করতে নেই। ওনার কথা শুনে আমি ওনাকে কিছুটা রাগ দেখিয়ে বলি, আপনাকে কেউ আমার ভালো করতে বলেনি। এক্সকিউজ মি, তুমি এখন আমাকে ইনসাল্ট করছো? কিছুক্ষণ আগেই তো আপনি বলছিলেন, এখন আবার তুমি করে কেন বলছেন? আমি তোমার টিচার লাগি তাই তুমি বলতেই পারি। আমি তাকে কড়া গলায় বললাম, আপনার সাথে কথায় পারবো না আমি। আপনি প্লিজ আমার ভালো করতে এসেন না, আমি আমার ভালো নিজেই করতে পারি। রোদ স্যার শুধু ওকে বলে চলে যান। আমি পুনরায় রিক্সা খুঁজতে থাকি। একসময় পেয়েও যাই। রিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই আমি। আমি বাসায় এসে নিজের রুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি আম্মু বিছানায় বসে আর তার সাথে কিছু জিনিস রাখা। আমি আম্মুর কাছে যেতেই সে আমাকে বলে, এই মেহু, দেখ তো এই শাড়িটা কেমন? আমি ভ্রুকুচকে বলি, সুন্দর, কিন্তু এইসব দিয়ে কি করবা? মেহেদির জন্য মেয়ে ঠিক করছি। মেয়েটা অনেক ভালো। মেহেদি ভাইয়া জানে? না, কিন্তু আমি জানি ওকে বললে ও মানা করবে না। ওর কোনো পছন্দ আছে নাকি তুমি জিজ্ঞেস করেছ? ও যেই নিরামিষ, ওর আবার কোনো পছন্দ? তাও। আচ্ছা, এইসব বাদ দে, আগে বল শাড়িটা কেমন? আমি জোরপূর্বক হেসে বলি, হে হে, সুন্দরী আছে। আম্মু শাড়িতে হাত বুলিয়ে বলে, হুম, বৌমাকে পরলে বেশ মানাবে। আম্মু চলে যাওয়ার পর আমি বিছানায় বসে ফোন হাত নিয়ে এফবিতে ঢুকলাম। এফবি ঘাটাতে ঘাটাতে হঠাৎই নিশার আইডিতে চোখ আটকিয়ে যায়। আমি এত কিছু না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফোনটা রেখে দেই। বিকালে শপিংয়ের জন্য বের হই আমি। একমাত্র ভাইয়ের বিয়ে শপিং না করলে কি ভালো দেখায়? হাঁটতে হাঁটতে হঠাৎই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেই, তখনই দুই জোড়া হাত এসে শক্ত করে আমার কোমর করে ধরে। আমি নিজেকে সামলে উঠে দাঁড়াই। লোকটার দিকে তাকাতেই ঝটকা খাই, কারণ এটা আর কেউ না, মাননীয় সাদানান রোদ স্যার। আমি তাকে দেখে আমতা আমতা বলে বলি, আপনি? তিনি নিজের কোট ঝাড়তে ঝাড়তে বলেন, এত তোতলাচ্ছ কেন? কোথাও? রোদ স্যার আমার দিকে বিরক্তিকর চাহনি দিয়ে চলে যান। আমিও উনার যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে নিজের মতো শপিং করতে থাকি। শপিং শেষে আমি বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে কাঁদছে আর সাথে একটা মেয়ে আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি দ্রুত আম্মুর কাছে যেয়ে বলি, আম্মু, কি হয়েছে, তোমার কাঁদছো কেন? মেয়েটার সাথে একটা ছেলেও ছিল। ছেলেটা আমাকে বলল, মেহেক ফুপির কিছু হয়নি। আমি ছেলেটার দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে বলি, ফুপি? ছেলেটা বলে, তুমি হয়তো কিছু জানো না, আমি বলছি। ছেলেটা বলতে শুরু করলো, ফুপি আর ফুপা লাভ ম্যারেজ, কিন্তু উনাদের প্রেম কোনো পরিবারই মেনে নেয়নি, তাই উনারা পালিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলে আসেন। দাদা আর দাদি তাও তাদের মেনে নেয়নি। আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু দাদা করতে দেন।
কাল রাতে দাদা হার্ট অ্যাটাক করেছেন আর উনি ফুপির সাথে দেখা করতে চান, তাই আমরা এইখানে এসেছি। সব শুনে আমি এক প্রকার দবদা লেগে যাই। আম্মু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি আম্মুকে ভরসা দিয়ে বলি, চিন্তা করো না আম্মু, আমরা এখনই যাব কিশোরগঞ্জ। মেহেদী ভাইকে ফোন দিয়ে বলে দিচ্ছি। আমার ভরসা পেয়ে আম্মু একটু সাহস পেল। আমি মেহেদী ভাইকে ফোন দিয়ে সব বলি। সব শুনে সে বলে সে আসছে আব্বুকে নিয়ে। আমি আম্মুর কাছে যেয়ে বলি, আম্মু ভাইয়া আসছে, ততক্ষণে আমি জামা কাপড় গুছাতে থাকি। আম্মুকে এতক্ষণ ধরে যেই মেয়ে সান্ত্বনা দিচ্ছিল সে বলে, মেহেক আমিও হেল্প করি তোমার, চলো। আমি কিছু না বলে আর চোখে তাকিয়ে বললাম, চলুন। আমি আর মেয়েটা আমার রুমে এসে কাপড় গুছাতে থাকি। আমি মেয়েটার উদ্দেশ্যে বলি, আপনার নাম কি? মেয়েটা হেসে বলে, মাইশা। ও, তুমি আম্মুর কি হও? ভাতিজি। ব্যাগ গুছানো শেষে আমরা রুম থেকে বেরিয়ে পড়ি। দেখি আব্বু আর ভাইয়া এসে পড়েছে। আমরা দুইজন সামনে যাই তাদের। আমি ভাইয়াকে কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলে, ব্যাগ গুছিয়েছিস? এখনই বের হব আমরা। আমি শুধু হুম বলি। কিছুক্ষণ পর আমরা সবাই বের হলার কিশোরগঞ্জের উদ্দেশ্যে। প্রায় 8 ঘন্টা জার্নির পর আমরা কিশোরগঞ্জ পৌঁছালাম। আমি গাড়ি থেকে বের হই। বাড়িটা দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। ভাইয়া গাড়ি থেকে বেরিয়ে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি হয়েছে, হা করে আছিস কেন? ভাইয়ার এই কথা বলতে দেরি, কিন্তু হা হতে দেরি নেই। আমি শয়তানি হেসে বললাম, হা করে রেখেছিস কেন? মশা ঢুকে যাবে তো। আমার কথা শুনে ভাইয়া মুখ বন্ধ করে নিল। এরে মেহু, এইটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? রাজপ্রাসাদ থেকে কম না। আম্মু গাড়ি থেকে বেরিয়ে বলে, এই তোরা এইখানে কেন দাঁড়িয়ে আছিস? আমি আম্মুর দিকে তাকিয়ে বলি, আমরা চিনি না তো, তাই তোমার অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, চল তাহলে। আমরা দুইজন আম্মুর পিছনে চলা শুরু করলাম। আব্বু মাহিম ভাইয়ের সাথে পিছন পিছন আসছে। ভিতরে ঢুকে আমি আর মেহেদী ভাই আরও অবাক হলার কারণ বাহির থেকে এই বাড়ি যতটা বড় তার থেকে ভিতর থেকে বেশি বড়। আম্মু ভিতরে ঢুকতেই আম্মুর মতো হুবহু কেউ একজন এসে আম্মুকে চাপটে ধরে। আমি আর মেহেদী ভাই এতে অনেক অবাক হই। পরে জানতে পারি উনি আমাদের আম্মুর যমজ বোন। আম্মুর যমজ বোন আম্মুকে কাঁদতে কাঁদতে বলছে, বোন, আব্বু আর এই পৃথিবীতে নেই। আম্মু কথাটা শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আম্মুকে একটা রুমে শোয়ানো হয়। নানার দাফনের পর আম্মুর জ্ঞান ফিরে। সে তার মাকে জড়িয়ে ধরে বলে, আমার জন্য আব্বু চলে গিয়েছে তাই না আম্মু? নানু তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, না তো। আমি আর ভাইয়া বসে বসে ওনাদের কথোপকথন দেখছি। কিছুক্ষণ পর নানু আমাদের কাছে এসে বলে, কেমন আছিস তোরা? আমি বলি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন নানু? আমিও ভালো আছি, তোমার নামটা জানি কি? মেহেক। আচ্ছা। আসার পর থেকে মামার দেখা মিলে নাই, হয়তো উনি আমাদের সামনে আসছেন না। মামি আমাদের কাছেই ছিল সব সময়। এই একটা সপ্তাহ আমরা কিশোরগঞ্জেই ছিলাম। আজ আমরা ঢাকা ফিরছি। এই এক সপ্তাহ আম্মুকে আমি, ভাই, আব্বু অনেক কষ্টে সামলিয়েছি। ঢাকা ফিরতে রাত হয়ে যায় আমাদের। বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই। ওয়াশরুমে যেয়ে সোজা শাওয়ার নিয়ে বের হই। অনেক ধকল গিয়েছে এই 2 দিন, তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে যাই। সকালে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে আমার। ফ্রেশ হয়ে কিচেনে চলে যাই সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। কোনোরকম খাবার বানিয়ে টেবিলে পরিবেশন করে সবাইকে ডাকতে যাই যার যার রুমে। আব্বু আম্মুকে ডাকতে মানা করেছে তাই আর আমিও ডাকিনি। আমি, ভাইয়া, আব্বু ব্রেকফাস্ট সেরে নেই। আব্বুকে অফিসের জন্য বিদায় দিয়ে আমি মেডিকেলের জন্য রেডি হই। আজ মেহেদী ভাইয়া অফিসে যাবে না, তাই সে বলেছে আমাকে মেডিকেলে পৌঁছে দিবে। আমিও নাকচ করিনি। ভাইয়া আমাকে মেডিকেলে পৌঁছে দিয়ে বাসায় চলে যায়। আমি নিজের ক্লাসে যেয়ে সিটে বসি। কিছুক্ষণ পর নিশা এসে আমার পাশে বসে বলে, মেহু, তুমি এই কয়েকদিন কোথায় ছিলা? আমি বলি, নানু বাড়ি ছিলাম, নানা মারা গিয়েছিল তাই। নিশা বলে, ও
আমি কিছু বলি না। কিছুক্ষণ পর রোদ স্যার ক্লাসে আসে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। তিনি আমার উদ্দেশ্যে বলে, মেহেকেই কয়েকদিন আসনি কেন? আমি কিছু বলতে যাব তার আগেই নিশা বলে, আসলে রোদ ওর নানা মারা গিয়েছিল তাই ওর নানা বাড়ি ছিল। রোদ স্যার নিশার দিকে বিরক্তিকর চাহনি দিয়ে বলে, কল মিস আর এন্ড আমি তোমাকে জিজ্ঞেস করিনি মিস নিশা যাকে জিজ্ঞেস করেছি সে উত্তর দিলে খুশি হতাম। সিট ডাউন। নিশা মুখ কালো করে বসে পড়ল। আমিও বসলাম ওর সাথে। ব্রেক টাইমে আমি আর নিশা ক্যান্টিনে যাই। আমরা দুইটো চেয়ার টেনে বসে পড়ি। নিশা নুডলস অর্ডার দেয়, সাথে আমিও। ব্রেক টাইম শেষে আমরা আবার ক্লাসে চলে যাই। ক্লাস শেষে আমরা যে যার মতো চলে যেতে থাকি। আমি রিক্সা পাচ্ছিলাম না তাই হাঁটা শুরু করলাম। হঠাৎই আমার সামনে কিছু বাইক এসে থামলো। বাইক থেকে শপিং মলের ছেলের সাথে আরো কিছু ছেলে ছিল। আমি তাদের দেখে ঘাবড়ে যাই। শপিং মলের ছেলেটা আমাকে দেখে শয়তানি হেসে বলে, ওই দিন চড় দিয়েছিলি তাই না? আজকে সব শোধ তুলব। এই বলে এগিয়ে আসতে থাকে। আমি পিছাতে পিছাতে তাদের বলি, দেখুন ভাইয়া আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কে শুনে কার কথা, তারা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসে। আমি পিছাতে পিছাতে কারো সাথে ধাক্কা খাই। আমি ভয়ে তাকে জড়িয়ে ধরে চোখ খিচে বন্ধ করে ফেলি। অজানা ব্যক্তিও আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর অজানা ব্যক্তিটা আমাকে বলে, ওরা চলে গেছে, চোখ খোলো। পরিচিত কারো কণ্ঠ শুনে আমি চোখ খুলে দেখি এটা আর কেউ না, রোদ স্যার। আমি দ্রুত তার কাছ থেকে সরে নিজের ওড়না ঠিক করে নেই। তারপর তার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি, স্যার আপনি? হুম আমি। আপনি এইখানে? আমি যদি না আসতাম তাহলে কি হতো ভাবতে পারো তুমি? আবার বলো আপনি এইখানে? অনেক তো সাহসী সাহসী দেখাও, বাহির থেকে ভিতর দিক দিয়ে যে ভিতর ডিম সেটাকে জানে। আমি কিছু বলতে যাব তার আগেই রোদ স্যার এসে আমার হাত ধরে বলে, চুপ, আর একটা কথা শুনতে চাই না আমি। আমি তোমাকে বাসায় ড্রপ করে দিব, চলো আমার সাথে। আমি তার থেকে আমার হাত ছাড়িয়ে বলি, কথায় কথায় হাত ধরবেন না। আমার কথা শুনে উনি তাচ্ছিল্যের হেসে বলেন, ও রিয়েলি? ভুলে যেও না আমাদের বিয়ে হয়েছে, সেটা যেইভাবেই হোক না কেন। আর আইনিগতভাবে না থাকলেও ইসলামিকভাবে আমার তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে। তার কথা শুনে আমি তবদা লেগে যাই। কি বলবই বা আমি? সবই তো সত্যি। তিনি আমাকে চুপ থাকতে দেখে বলেন, হয়েছে এখন চলো। আমি আর কিছু না বলে গাড়ির পিছের সিটে বসতে নিলে রোদ স্যার বলেন, আমি তোমার ড্রাইভার না, ওকে? তাই ফ্রন্ট সিটে বসো। আমি আর কিছু না বলে ফ্রন্ট সিটে যেয়ে বসে পড়লাম। তিনিও বসে বললেন, বাসার অ্যাড্রেস বলো। জি? তিনি বিরক্তি নিয়ে বললেন, বাসার অ্যাড্রেস না বললে আমি তোমাকে তোমার বাসায় কিভাবে নিয়ে যাব? আমি তাকে বাসার অ্যাড্রেস বললাম। সে আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেলেন। আমি বাসায় ঢুকে রুমে চলে গেলাম। রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মুর রুমে চলে গেলাম। আম্মু ঘুমিয়ে আছে। আম্মুর পাশে বসে আম্মুর হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম। হাতটা ঠান্ডা বরফ হয়ে গেছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি আম্মুর কপালে একটা চুমু দেই। হঠাৎই আমার বুকটা ধুক করে উঠল। আমি তাড়াতাড়ি আম্মুর পালস চেক করলাম। মন হাহাকার করছে। তোলপাড় চলছে মনে। সবচেয়ে প্রিয় জিনিসটা যখন হারিয়ে ফেলি তখনই এরকমটা হয়। আমি হঠাৎই চিৎকার করে আম্মু বলে উঠি। তার মানে আম্মু কি না ফেরার দেশে চলে গিয়েছে? চলে গেছে আমাকে ছেড়ে সারা জীবনের জন্য। আমি কি করব কিছু বুঝতেছিলাম না। খুব কষ্ট হচ্ছিল আমার। জীবনে এরকম পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবেনি আমি। একদিকে মাকে হারানোর ভয় হানা দেয়, আর একদিকে বাসায় আমি আর আম্মু ছাড়া কেউ নেই। মেহেদি ভাইয়া একটু কাজের জন্য বাহিরে গিয়েছে। সাদা কাফনে মুড়ানো লাশকে জড়িয়ে ধরে লাশটির দিকে তাকিয়ে আছি আমি। এই লাশটা আর কারো না, আম্মুর, যে কিনা আজ সকাল অবধি বেঁচে ছিল। ডক্টর বলেছেন আম্মু ঘুমের মধ্যে স্ট্রোক করেছেন। আমার চোখ ফুলে গেছে। আমি আর মায়ের লাশ দেখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যেতে নেই তার আগেই রোদ স্যার আমাকে ধরে নেন।
কোনো দিক বিবেচনা না করে তিনি আমাকে পাটকল তুলে রুমে নিয়ে যেয়ে শুয়ে দেন। নিশা রোদ স্যারের পিছে পিছে রুমে ঢুকে। রোদ স্যারের উদ্দেশ্যে বলে, ওর কি হয়েছে? ও মা হারানোর ধাক্কাটা সামলাতে পারিনি তাই অজ্ঞান হয়ে গেছে। ওর উপর এটার ইফেক্ট খুব খারাপভাবে পড়েছে। হুম। এই বলে তিনি আমার মুখের দিকে তাকান। কয়েক ঘন্টার তফাৎ, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাক। আমাদের বাসার কাছেই আমার মেডিকেল থাকার কারণে আম্মুকে আমি ওইখানে কিছু প্রতিবেশীর সাহায্যে নিয়ে যাই। আমি চেঁচাতে চেঁচাতে ডক্টরকে ডাক দেই। তখন ভাগ্যবশত রোদ স্যার কাজের জন্য হসপিটালে এসেছিলেন। আমাকে এইভাবে চিল্লাতে দেখে আমার কাছে এসে বলে, কি হয়েছে মেহেক, চিল্লাচ্ছ কেন? আমি কাঁদতে কাঁদতে তাকে বলি, রোদ স্যার আমার আম্মুকে বাঁচান প্লিজ। আমার কান্না দেখে রোদ স্যার আঁতকে উঠেন। তিনি ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে তোমার আম্মুর? রোদ স্যার কয়েকটা নার্সকে ডেকে বলেন আম্মুকে আইসিইউতে নিয়ে যেতে। আম্মুকে আইসিইউতে নিয়ে যাওয়ার পর আমি হসপিটালের ল্যান্ডলাইন দিয়ে আব্বু আর ভাইয়াকে হসপিটালে আসতে বলি। তারা আসার পর রোদ স্যার গোমর মুখ নিয়ে বেরিয়ে বলেন, শি ইজ নো মোর। ওনার কথা শুনে আমার সারা পৃথিবী থমকে গিয়েছে। থমাকাবেই না কেন, আমার পৃথিবী তো চলে গেছে আমাকে ছেড়ে সেই দূর আকাশে না ফেরার দেশে। আমি আর কাউকে আম্মু ও আম্মু বলে ডাকতে পারবো না। ডাকলেও সাড়া দেওয়ার জন্য মানুষটাই তো নেই। আমি উঠে দাঁড়িয়ে রোদ স্যারের কলার চেপে ধরে বলি, মিথ্যা বলছেন কেন স্যার আপনি? আপনি ডাক্তার হয়ে মিথ্যা বলছেন? কথাগুলো বলতে বলতে আমি কেঁদে দেই। মেহেদি ভাইয়ের আব্বু চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে, তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে সাদা কাফনের কাপড়ে মুড়ানো আম্মুকে আনা হলো। এইটাই আম্মুর সাথে লাস্ট দেখা, আর কখনো দেখা হবে না আমার তার সাথে। বর্তমান। লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসি আমি। ফজরের আজানের ধ্বনি কানে আসছে। আমি চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারি এটা একটা বাজে স্বপ্ন। আমি পাশে থাকা জগ নিয়ে ঢক ঢক করে সব পানি খেয়ে শেষ করে ফেলি। তারপর অজু করে এসে নামাজ আদায় করে নেই। চারদিকে আবছা আলো। আমি কিচেনে যেয়ে এক কাপ কফি নিয়ে ব্যালকনিতে এসে পরিবেশ উপভোগ করছি। ঘড়ির কাঁটায় 7টা বাজতেই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম সবার জন্য। হঠাৎই মা উঠে এসে বলে, কি রে মেহু, কিচেনে কি করছিস? আমি আম্মুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ব্রেকফাস্ট বানাতে। আমার কথা শুনে আম্মু অনেক অবাক হয়, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আম্মু আমার কাছে এসে গালে আলতো করে হাত রেখে বলে, আমি কি স্বপ্ন দেখছি? তুই নাস্তা বানাচ্ছিস? আমি হেসে বলি, এটা বাস্তব। আম্মু আর কিছু না বলে খাবারগুলো নিয়ে টেবিলে পরিবেশন করে দেয়। আব্বু আর ভাইয়াও এসে ব্রেকফাস্ট করে চলে যায়। আমিও মেডিকেল যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যাই। দেখি আম্মু টিভিতে সিরিয়াল দেখছে। আমি আম্মুর কাছে যেয়ে বলি, আম্মু আমি যাই তাহলে। আম্মু টিভি দেখতে দেখতে বলে, যা। আমিও মেডিকেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মেডিকেলে পৌঁছে হাঁটতে হাঁটতে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। আমি রাগে উঠে দাঁড়িয়ে সামনের ব্যক্তিকে বলি, এই চোখে দেখেন না কানা নাকি? সামনের ব্যক্তিটা ভ্রুকুচকে বলে, সরি, খেয়াল করিনি। খেয়াল করেননি নাকি ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন? এক্সকিউজ মি, আপনি আমাকে ভুল ভাবছেন। কি ভুল ভাবছি? হ্যাঁ, এই বলে রাগে চলে আসলাম। আমি ক্লাসে ঢুকে দেখলাম ক্লাস শুরু হয়ে গেছে। রোদ স্যার আমাকে বলে, তা মিস হোপ, সরি মিসেস মেহেক, মেডিকেল কি আপনার বাসা? না, এটা বাসা কেন হবে? তাহলে যখন খুশি আসেন কেন? আসলে আমার পুরো কথা শেষ না করতে দিয়েই রোদ স্যার আমাকে এক ধমক দিয়ে সিটে বসতে বলেন। আমি মুখ ফুলিয়ে সিটে বসলাম। এইভাবে অপমান না করলেও পারত। খবিস বেটা হো। নিশা আমাকে ফিসফিস করে বলে, আচ্ছা তোমাকে রোদ মিসেস কেন বলেছে? নিশার কথা শুনে আমি চমকে উঠি। আমি আমতা আমতে করে বলি, কি জানি। আমার কথা শুনে নিশা ভ্রুকুচকে বলে, আমতা আমতা করছো কেন? আমি কথা ঘুরিয়ে বলি, ক্লাস করো। নিশাও আর কিছু না বলে ক্লাস করে। কয়েকটা ক্লাস শেষে আমি বাসায় চলে আসি।
কোত্থেকে আমার কাজিন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, এই মেহুও। রথি তুই? হ্যাঁ, আমি কেমন দিলাম সারপ্রাইজ। সত্যিই আমি অনেক অবাক হয়েছি। তা ফুপিমা আর তোর ওই ইঁচড়ে পোকা ভাই এসেছে? না ভাইয়া আসেনি, কিন্তু আম্মু এসেছে। মামির রুমে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ আসছি, তারপর একসাথে যাই নিচে। জলদি যা। আমি ফ্রেশ হয়ে এসে আম্মুর রুমে যাই। আমি ফুপিকে দেখে দৌড়ে তাকে জড়িয়ে ধরে বলি, কেমন আছো ফুপিমা? ফুপিমাও আমাকে জড়িয়ে ধরে বলে, অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি। ফুপিমা আমাকে ছেড়ে বলল, শুনলাম মেডিকেলে চান্স পেয়েছিস? হ্যাঁ। আমাকে একটু খবরও দিলি না। মুখ ফুলিয়ে আমি হেসে ফুপিমাকে বললাম, খুশিতে মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য রসমালাই নিয়ে এসেছি। আমি খুশিতে লাফ দিয়ে বলি, সত্যিই ফুপিমা? ফুপিমা হেসে বলেন, তুমি বেস্ট ফুপিমা। ফুপিমা একটা ভেংচি কেটে বলে, হইছে, এত মিথ্যা বলতে হবে না, আপনার এখন যান খান নিয়ে। আমি দাঁত কেলিয়ে চলে গেলাম রসমালাই খেতে। রসমালাই আমি অনেক ফেভারেট। আমি তৃপ্তি করে রসমালাই খেতে লাগলাম। ফুপিমা আমার কাছে এসে বলে, আস্তে খা, তোর ভাগেরটা কেউ নিয়ে যাবে না। আমি ফুপিমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে চেটেপুটে খেতে লাগলাম। ফুপিমাকে বললাম, তা ফুপিমা, তোমার দানব গরিলা ইঁচড়ে পোকা ছেলে আসেনি কেন? আম্মু আমার কাছে এসে ধমক দিয়ে বলে, বড়দের এইভাবে বলতে হয়? আম্মুর ধমক খেয়ে আমি ঠোঁট কামড়ে ধরলাম। ফুপিমা বলেন, আরে বলিস না, ছেলেটাকে কতবার বললাম তোর মামির বাসায় আমার সাথে আয়সে, তো আসলোই না, কিন্তু বিকালে আসবে। বলে রাখা ভালো, ফুপিমা আমার নিজের ফুপি না। ফুপিমা আমার দাদার ভাইয়ের মেয়ে। আর আমার দাদা আর দাদার ভাই এক বাসায় থাকতো, তাই আমি ফুপিমাকে ফুপিমা বলি। ফুপিমার একটা ছেলে আর মেয়ে আছে। ফুপিমার ছেলেকে আমি আমার 3 বছর বয়সে দেখেছিলাম, পরে আর দেখিনি, তাই না আমার চেহারাও মনে নাই, কেউ বলেও নাই। আমি রসমালাই খেয়ে রথিকে বললাম, রথি চল ডোরেমন মুভি দেখবো আজকে। আমার কথা শুনে রথি হাত তালি দিয়ে বলে, ইয়ে। আমাদের দুইজনে কার্টুন অনেক ফেভারেট। ও আমাদের বাসায় আসলেই আমরা সবসময় কার্টুন দেখি, আর এইবারও ব্যতিক্রম নয়। আমি আর রথি টিভিতে ডোরেমনের মুভি বার্থ অব জাপান ছাড়লাম। মুভি দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে যায়। লাস্টের সিনে আমি আর রথি একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে দেই। আমাদের কান্নার মাঝেই দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি এক সুদর্শন পুরুষ দাঁড়ানো। আমি তাকে দেখে ভ্রুকুঁচকে বলি, কাকে চাই? ছেলেটা আমার পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বাধা হয়ে দাঁড়ালাম। ছেলেটা দাঁত কিরমির করে বলে, মেইডের মতো থাকুন। গেট আউট। ছেলেটার কথা শুনে আমি রাগে ফুলে গেছি। আমি তার দিকে আঙুল তুলে কিছু বলতে যাব, তার আগেই ফুপিমার আওয়াজ শুনলাম, আরে রোশান, তুই এসেছিস। আমি আর রোশান নামের ছেলেটা ফুপিমার দিকে তাকালাম। রোশান নামে বাদরটা বলল, মা। আমার কাছে এখন সব জলের মতো ক্লিয়ার হয়ে গেল। রোশান নামের ছেলেটা আর কেউ না, রথির ভাই। রোশান বলে, মা, এই মেয়েটাকে? এই বাড়ির মেইড। রোশানের কথা শুনে মনে হচ্ছে বেটার মাথা ফাটাই দেই। ফুপিমা হেসে বলেন, তুই ছোটবেলায় যার জন্য পাগল ছিলি, যাকে বউ বউ বলে সারা বাসায় ঘুরতি, সেই। আমি রোশানের দিকে ভ্রুকুঁচকে তাকালাম। তার সারা মুখ হঠাৎই অন্ধকার হয়ে গেছে। ফুপিমা বুঝতে পেরে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা আয়, তোর মামির সাথে দেখা করে যা। রোশান জোরপূর্বক হেসে বলে, চলো। রোশান যেতেই রথি এসে আমার পাশে দাঁড়ালো। রথি আমার কানের কাছে ফিসফিস করে বলল, বেশি দেখিও না, আমার ভাইকে প্রেমে পড়ে যাবা। রথি এই কথা বলে দৌড় দিল, আমিও ওর পিছে পিছে দৌড় দিলাম। রাতে খাবার টেবিলে মেহেদি ভাই, রোশান ভাই, আব্বু আম্মু, আমি, রথি, ফুপিমা একসাথে বসে খাবার খাচ্ছিলাম। আব্বু ফুপিমার উদ্দেশ্যে বললেন, রোশনি, এইবার কিন্তু এই 2 দিন থাকলে চলবে না। আমরা মেহেদির জন্য মেয়ে ঠিক করেছি।
আব্বুর এই কথা শুনে মেহেদী ভাই কাশতে শুরু করে দিল। আমি আর আম্মু মুখ টিপে হাসছি। আব্বু হেসে বলে, তাও আবার মেহেদী পছন্দের মেয়ের সাথে। ফুপিমা হেসে বলে, ভাইয়া কি বলো, মেহেদীর পছন্দের কে সেই মেয়ে? মেয়েটার নাম হচ্ছে ইভা। আমি মেহেদী ভাইকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলি, ঘটকালি কিন্তু আমি করেছি, তাই ঘটক আমি। হি হি হি। মেহেদী ভাই বলল, তার মানে তুই বলে দিয়েছিস? আমি একটা টেডি স্মাইল দিয়ে বলি, হুম। তবে রে। ফুপিমা আব্বুকে জিজ্ঞেস করল, ভাইয়া বিয়ে ঠিক করেছ কবে? 2 সপ্তাহ পর ঠিক করেছি, আর ইরহামাকে কাল আংটি পরাতে যাব, তাই তোদের থাকতে হবে। পুরোটা সময়ই রথি আর রোশান ভাইয়া চুপ ছিল। রথি খাওয়া শেষে চুপচাপ চলে যায় আমার সাথে। আমি খেয়াল করেও কিছু বলি না। মাঝরাতে আমি ঘুমাচ্ছিলাম, তখনই কারো ফুপানো আওয়াজ কানে ভেসে আসে। প্রথমে ভ্রুক্ষেপ না করলেও এখন আমি উঠে দেখি রথি ফুপাচ্ছে, মানে নীরবে কাঁদছে। আমি ওকে উঠিয়ে বলি, রথি কাঁদছিস কেন? রথির কান পর্যন্ত আমার কথা যায়নি, সে ঠোঁট চেপে কাঁদছে। আমি রথির গালে আলতো করে হাত রেখে বললাম, কি হয়েছে রথি? রথি এইবার আমাকে অবাক করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সব ভালোবাসা কি পূর্ণতা পায় না আপু? ওর এহেন প্রশ্নে আমি চমকে উঠি। রথি বরাবরই নিরামিষ টাইপের মেয়ে। এইসব ভালোবাসা, প্রেম ওর দ্বারা কখনোই হয় না। হঠাৎ এরকম মেয়ের মুখে প্রেম, ভালোবাসা টাইপ প্রশ্ন শুনলে অবাক হওয়ারই বিষয়। আমি রথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, হঠাৎ এই প্রশ্ন? না, আগে তুমি বলো। আমি মুচকি হেসে বললাম, সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা অপূর্ণতা পাওয়াই উত্তম। রথি আমাকে ছেড়ে চোখে পানি মুছল। আমি ওকে বললাম, এই প্রশ্ন জিজ্ঞেস করলি কেন, বললি না যে? না, এমনি। আমি বুঝতে পারলাম রথি আমার প্রশ্ন এড়িয়ে চলল, তাই আমিও আর কিছু না বলে শুতে চলে গেলাম। সকালে ফুপিমার ডাকে ঘুম ভাঙে। আমি আর রথি ফ্রেশ হয়ে নিচে যাই। দেখি দানবটা সোফায় বসে মোবাইল দেখছে। আমি মনে মনে বেটাকে একটা ভেঙচি কেটে ব্রেকফাস্ট করতে টেবিলে গেলাম। ব্রেকফাস্ট শেষ করে আমি ফোন নিয়ে সোফায় বসলাম। এফবিতে লগ ইন করে দেখলাম নিশা মেসেজ দিয়েছে। আমি ওর মেসেজের রিপ্লাই দিয়ে ফোন বন্ধ করে রাখলাম। আজকে যেহেতু মেয়েকে আংটি পরাতে যাব, তাই অনেক তোড়জোড় চলছে বাসায়। রোশান ফুপিমাকে আমার উদ্দেশ্যে বলে, মা এই মেয়েকে নিয়ে যাও, ওর ভাইয়ের বিয়ে আর ও নিজেই কোনো কাজ করছে না, এটা কেমন কথা? আম্মু ফুপিমার সাথে ছিল, তাই সে নিজেও রোশান হনুমানের কথায় সায় দিয়ে বলল, হুম, ঠিক বলেছ রোশান। মেয়েটা আমাকে কিছুতেই সাহায্য করে না। সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়ায়। পরে আর কি, হনুমানটার জন্য আমার সকাল সকাল কাজ করতে হলো। মন চাচ্ছে হনুমানটা চুল টেনে ছিঁড়ে ফেলি। এখন এইসব বলে লাভ কি, যা করার করেই ফেলছে। রোদ, তুই সত্যি বলছিস তো? তোর বিয়ে হয়ে গেছে? চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছিল রোদ। তার জানের জিগার বন্ধুর কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে, আমি কি ফাউল কথা বলছি তুই ভাবছিস? রোদের কথা শুনে ওর বন্ধ কৈশিকও চকিয়ে যায়। সে কিছু বলতে যাবে তার আগেই রোদ বিয়ের পেপারসগুলো নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে রেখে দেয়। কৈশিক বলে, এখন কি করবি? রোদ ভ্রুকুচকে কৈশিকের দিকে তাকিয়ে বলে, মানে আমি আবার কি করব? কৈশিক দীর্ঘশ্বাস ফেলে বলে, একদিন না একদিন সত্যি তো সামনে আসবেই। শুন, এটা কোনো বিয়ে না। ইনফ্যাক্ট আমি আর মেহেক দুইজনেই এই বিয়ে মানি না। তবে তবে ওর সামনে গেলে আমার এক অজানা অনুভূতি জন্ম নেয়। সেই অনুভূতির নাম কি আমি জানি না। বন্ধুর কথা শুনে কৈশিক দীর্ঘশ্বাস ফেলে। তারপর বলে, ভালোবাসা হয় যদি? কৈশিকের কথা শুনে রোদ চমকে ওঠে। না, এটাকে ভালোবাসা বলে না, আর ওকে আমি চিনি বা কতদিন ধরে ভালোবাসবো? ভালোবাসা কাউকে কয়ে আসে না। ভালোবাসার প্রথম ধাপ একটা অজানা অনুভূতি, যেটা অনেকে অনেক তাড়াতাড়ি বুঝে, আবার দেরিতেও বুঝে। এই বলে কৈশিক উঠে চলে যায়। রোদকে এই কথাগুলো অনেক ভাবনার মধ্যে ফেলে দেয়। আমি কাজ শেষে রুমে যেয়ে শাওয়ার নিয়ে বের হই।
অতঃপর বিছানায় গা এলিয়ে দেই আর রোশানকে হাজারো গালি দিতে থাকি। রোশানকে গালি দিতে দিতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই। রথির ডাকে আমার ঘুম ভাঙে। সে আমাকে বলে, মেহু আপু লাঞ্চ করবি না? আমি ঘুমু ঘুমু চোখে ওকে বলি, করব। চলো তাহলে। রথি আমাকে টেনে ফ্রেশ হতে পাঠালো। আমি ফ্রেশ হয়ে আসতেই আমরা দুইজন নিচে চলে গেলাম খেতে। খাবার টেবিলে হরেক রকমের খাবার ছিল। আমি আর রথি বেশ মজা করে খেতে লাগলাম। খাওয়া শেষে আমরা যার যার রুমে চলে গেলাম রেডি হতে, কারণ এখন আমরা ইরহা ভাবিকে আংটি পরাতে যাব। আমি রথিকে বলি, রথি জলদি রেডি হও। আপু তোমরা যাও, আমি যাব না। আল্লাহ, এটা কেমন কথা? তুই ননদ, তুই যাবি না? শরীর ভালো লাগছে না আপু, তোমরা যাও। আমি রথির গালে হাত রেখে বললাম, কিছু হয়েছ? কাল রাতেও আজগুবি প্রশ্ন জিজ্ঞেস করছিলি, আবার এখন যেতে চাস না? কিছু না আপু। দেখ, তুই আমাকে বলতে পারিস। না আপু, কিছু হয়নি। আমি আর কিছু না বলে ওকে একটা ড্রেস হাতে ধরিয়ে দিয়ে রেডি হতে চলে গেলাম। আমরা সবাই রেডি হয়ে নিচে গেলাম। ইরহা ভাবির বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। ইরহা ভাবির বাসায় পৌঁছে ভিতরে যেয়ে যাকে দেখতে পেলাম তাকে দেখে অনেক অবাক হয়েছি, কারণ আমি আর কাউকে না, স্বয়ং রোদ স্যারকে দেখছি। রোদ স্যার আমার আব্বু আম্মুর সাথে কথা বলছেন, তাই খেয়াল করেননি আমাকে। আমি সামনে যেতেই উনি বলেন, মেহেক তুমি? আমি কাঁপা কাঁপা গলায় বলি, জি স্যার। তুমি মেহেদির কে হও? বোন। ও। আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড় দিলাম। উনার সামনে গেলে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসে। এক অজানা অনুভূতির সৃষ্টি হয়। কথায় কথায় জানতে পারি রোদ স্যার ইরহা ভাবির চাচাতো ভাই। ইরহা ভাবি এর মেহেদি ভাইয়ের আংটি বদল হলো এবং আগামী সপ্তাহে বিয়ে দিন ধার্য করা হলো। অবাক করার বিষয়ে আমি কোথাও নিশাকে খুঁজে পেলাম না। তাই রোদ স্যারকে জিজ্ঞেস করি, স্যার নিশা কোথায়? ও আসেনি। আমি আর কিছু না বলে চলে আসলাম। রোদ স্যার আমার যাওয়ার পানে তাকিয়ে আড়ালে দীর্ঘশ্বাস ফেললেন। আনমনে বললেন, কি সেই অজানা অনুভূতি? আমি কি সেই অজানা অনুভূতির নাম খুঁজে বের করতে পারবো? ইরহা ভাবির বাসা থেকে এসেছি, অনেকক্ষণ হয়েছে। সবাই বলছে কাল সকালে সবাই শপিংয়ে যাবে। আমি নিজের রুমে এসে জানালার কাছে বসে ভাবছি যে রোদ স্যারের সামনে গেলে এমন অনুভূতির জন্ম নেওয়ার মানে কি? ওনাকে কি আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি? না, না, এমন হতে পারে না। মেহেক, উনি তোর স্যারের মতোই থাকবে। বুঝি না, ওনাকে নিশার সাথে দেখলে আমার অনেক রাগ লাগে। রোদ নিজের ফোনে ফেসবুক স্ক্রোল করছে, হঠাৎই ওর চোখে মেহেকের আইডি এসে পড়ে। রোদ আনমনেই মুচকি হেসে প্রোফাইলে ঢুকে। মেহেকের একটা শাড়ি পরা ছবিতে অনেক ছেলে লাভ রিয়েক্ট দিয়েছে, যা দেখে রোদের অনেক রাগ লাগে। ও ফোন খাটে ছুঁড়ে ফেলে দেয়। আমি আর রথি রাতের খাবার খেয়ে ঘুমাতে এসেছি। রথি হঠাৎই আমাকে জিজ্ঞেস করে, ভালোবাসা মানে কি আপু? আমি ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলি, এক অজানা অনুভূতি। তুমি কি কখনো ভালোবেসেছ? না। রথি কিছু না বলে শুয়ে পড়ল। আমিও লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম ওর পাশে। আমার কাছে রথিকে ইদানিং অনেক আলাদা লাগছে। যে মেয়ে কিনা চঞ্চল আর আজকাল সে চুপ করে আছে। ভালো ঠেকেছে না বিষয়টা আমার কাছে? রথি আর যাই করুক, কখনো এতটা চুপ থাকে না। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। সকালে আমি মেডিকেল যাওয়ার জন্য রেডি হচ্ছি। রথি চুপচাপ বসে আছে পাশে। হঠাৎই রোশান এসে বলে, আমি তোমাকে ড্রপ করে দেই। আমি বলি, নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। আম্মু এসে আমাকে ধমক দিয়ে বলে, রোশান যখন বলছে তুই তাহলে ওর সাথেই যাবি। মাঝে মাঝে আমার মনে হয় আম্মু আমার না রোশানের। সব সময় এই হনুমানটার সাপোর্ট নেয় অসহ্য। তারপর আর কি, হনুমানটার সাথে যেতে হলো আমাকে মেডিকেল। আমি ক্লাসে যেতেই কেউ আমার হাত হেঁচড়ে টান দিয়ে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। কেউ একজন হেঁচড়ে টান দিয়ে ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। আমি চিৎকার করতে যাব তার আগেই আমার মুখ চেপে ধরে, যার কারণে খালি
আর চোখের ইশারা ছাড়া কিছুই করতে পারছিলাম না। অন্ধকার থাকার কারণে লোকটার চেহারাও দেখতে পারছিলাম না ভালো করে। লোকটা আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে, ছেলেটা কে ছিল? লোকটা কথা শুনে আমি যতটা না অবাক হই, কণ্ঠটা শুনে তার চেয়েও বেশি অবাক হই, কারণ এই কণ্ঠ আমার পূর্ব পরিচিত, কিন্তু এই মুহূর্তে এই কণ্ঠটা কার মনে পড়ছে না। তাই এইসব চেষ্টা বাদ দিয়ে আমি ছটফট করতে থাকি। লোকটা পুনরায় বলে, ছেলেটা কে ছিল? আমার শুধু ছাড়া কিছুই বের হচ্ছিল না। লোকটা বুঝতে পেরে ছেড়ে দেয় মুখ। কিন্তু বিপত্তি ঘটল, লোকটার মুখ রুমাল দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আমি লোকটাকে বলি, কোন ছেলে? হ্যাঁ, আর আপনি কে? আমি কে সেটা না হয় অজানাই থাকুক, আর যে ছেলেটার সাথে এসেছ সেই ছেলেটাকে? লোকটা আমার এক হাত ধরে রাখার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে ছেলেটাকে থাপ্পড় মেরে দিয়ে এক দৌড় দেই। ক্লাসরুমে এসে হাঁপাতে থাকি। নিশা এসে বলে, আর ইউ ওকে? আমি 2বার বড় বড় শ্বাস ফেলে বলি, হুম। নিশা বলে, আচ্ছা তাহলে চলো, স্যার এসে পড়বে একটু পর। পরে আমি আর নিশা সিটে বসে পড়ি। কিছুক্ষণ পর রোজ স্যার এসে ক্লাস করানো শুরু করে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সে আমার দিকে বারবার আর চোখে দেখছিল, যেটা মোটেও আমার ভালো ঠেকল না। ক্লাস শেষে স্যার আমার কাছে এসে বলে গেলেন তার ডেস্কে যেতে। আমিও ভদ্র স্টুডেন্টের মতো মাথা নাড়ালাম। স্যার যেতেই আমিও বেরিয়ে পড়লাম ওনার ডেস্কে যাওয়ার জন্য। স্যারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। স্যারের পাশে ডেস্কে রাখা কিছু বই, যা উনি শাস্তি স্বরূপ আমাকে করতে বলেছেন। কিসের শাস্তি উনি আমাকে দিচ্ছেন সেটা বলছেন না। হঠাৎই আমি উনার গালে আমি থাপ্পড়ের দাগ খেয়াল করি। আমি উনাকে জিজ্ঞেস করি, স্যার আপনার গালে থাপ্পড়ের দাগ কেন? নিশা দিয়েছে নাকি? স্যার আমাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আর কিসের থাপ্পড়ের দাগ? আমি তো দেখি না। আমি উনার ধমক খেয়ে চুপ করে একটু ঝুঁকে ইশারা করে থাপ্পড়ের দাগটা দেখালাম। কিছু সেকেন্ডের জন্য আমার হাত ওনার গালে ছুঁয়ে গেল। আমি তড়িৎ গতিতে উঠে স্যারের কাছে পারমিশন নিয়ে চলে যাই। ক্লাসরুমে যেয়ে সিটে বসতে যাব, মনেই নিশার প্রশ্ন শুরু। আমি নিশাকে কিছু বুঝিয়ে চুপ করে রাখি। দেখেই বোঝা যাচ্ছে নিশার অনেক বিরক্তি লাগছে আমার রোদের সাথে দেখা করা। আমি খেয়াল করেও চুপ থাকি। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। আজকে মেহেদি ভাই আর রোজ, মেহেকের ভাবির নাম চেঞ্জ করে রোজ দিয়েছি। ভাবির গায়ে হলুদ, সেই উপলক্ষে বাসায় অনেক তোড়জোড় চলছে। রোজ ভাবির জন্য অনেক শাড়ি কিনে এনেছে। বিকালে ভাইয়ার গায়ে হলুদ, তারপর রাতে আমরা আবার রোজ ভাবিকে হলুদ দিতে তাদের বাসায় যাব। সকাল থেকে রথি অনেক মনমরা হয়ে বসে আছে। কিছু জিজ্ঞেস করলে তারা ভাবে উত্তর দিচ্ছে। তাই আমি ওকে নিয়ে আলাদা রুমে যাই। রথিকে কিছু কর্কশ গলায় বলি, কি শুরু করেছিস দিন দিন? এইভাবে তারা উত্তর দিচ্ছিস কেন? রথি কিছু না বলে মুখ ঘুরিয়ে বসে থাকে। আমি ওকে সোজা করে বসিয়ে বলি, রথি তুই আমাকে বল, কি হয়েছে তোর? মেহেদি ভাইয়ার বিয়েতে তুই খুশি না আমার মনে হয়। রথি তাও কিছু বলে না, ঠোঁট চেপে বসে আছে। যে কেউ দেখেই বলতে পারবে অনেক কষ্টে কান্না আটকিয়ে রেখেছে, একটু পরেই কেঁদে দিবে। আমি রথিকে বলি, দেখ রথি, তুই যে কান্না আটকিয়ে রেখেছো সহুত কষ্টে, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। সো প্লিজ কান্না আটকিয়ে রাখিস না, তাও আমার সামনে। রথি এইবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি কিছুই বুঝতেছি না হঠাৎ ওর কি হলো। ও আমাকে কাঁদতে কাঁদতে বলে, আপু ভালোবাসা কি খারাপ? আমি ওকে বলি, মানে কি বলছিস? ভালোবাসা খারাপ কেন হবে? আমি জানো একজনকে ভালোবেসেছিলাম, তারপর জানতে পারি সে আগে থেকেই কাউকে পছন্দ করে। আমি রথিকে সান্ত্বনা দিয়ে বলি, দেখ রথি, তোর এই বয়সটাই আবেগ, মোহে ভরা। আর তুই অনেক আবেগী, সহজেই যে কারো মোহে পড়ে যাস। রথি আমার 2 বছরের ছোট, মানে ও ইন্টার ফার্স্ট ইয়ারে মাত্র উঠেছে। রথি আমাকে বলে, এই মোহ, আবেগ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় আপু? আমি বলি,
শোন, আল্লাহ হয়তো তুই যার মোহে আটকে পড়েছিলি তাকে তোর কপালে রাখেনি। আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। তুই বিশ্বাস রাখো, এর থেকে উত্তম জীবন সঙ্গিনী তুই পাবি। তোমাকে কিভাবে বলবো আপু, আমি কাউকে না, তোমার ভাইকেই ভালোবাসি মনে মনে। আমি রথিকে ছাড়িয়ে বলি, দেখো তো চোখের পানি নাকের পানি সব এক করে ফেলেছে মেয়েটা, যা জলদি ফ্রেশ হয়ে আয়, নিচে যাবো, অনেক কাজ আছে, পরে তো আবার রেডিও হতে হবে আমাদের। আমি মেহেদি ভাইকে ভুলে যাব মেহেদি নামের কেউ আমার জীবনে ছিল। আপু হয়তো ঠিকই বলেছে, আমি মেহেদি ভাইয়ের মোহে আটকে পড়েছিলাম। আমি রথিকে ভাবনার মধ্যে দেখে একটা ধাক্কা দিয়ে বলি, কিরে কি ভাবনার মধ্যে আবার ডুবে গেলি? এখন এই সব ভাবনা দয়া করে আম্মু সাইডে রেখে চল, না হলে পরে আম্মুকে এসে এক রাম ধমক দিবে। রথি শুধু হুম বলে। আমিও আর কথা না বাড়িয়ে ওকে নিয়ে নিচে চলে আসলাম। ভাইয়া নিজের রুমে আরামসে ঘুমাচ্ছে। রোশান ভাইয়া আব্বুর সাথে আলাপ পারছে। ফুপিমা আর আম্মু কাজ করছে। আমি আর রথি উনাদের সাহায্য করলাম। বিকালে আমি আর রথি সুন্দর করে রেডি হলাম। অবশ্য রথি সাজতেন চায়নি, আমি ওকে জোর করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর নিজেও সেজেছি। আমাদের আরো কাজিনও চলে এসেছে। ওরা যার যার মতো রেডি হচ্ছে। আমার নানুর বোনের বড় ছেলের বউ এসে আম্মুকে খোঁচা দিয়ে বলে, কি গো মেহেদির আম্মু, ছেলেকে তো বিয়া দিয়ে দিতেছ, মাইয়ারে দিবা না? আম্মু জোরপূর্বক হেসে বলে, আরে ভাবি, মেহেক তো এখনো অনেক ছোট, মাত্র মেডিকেলে ভর্তি হয়েছে। অবাক হওয়ার ভান করে বলে, আল্লাহ কি বলো মাইয়া মানুষ, এত পড়ালেখা করতে নাই, পরে তোমার মতো কোথাও সম্পর্ক করে ভাইগা যাবে। কথাটা নানুর বোন শুনে ফেলে সে এসে উনাকে ধমক দেয়। উনি খালি চলে যাওয়ার সময় বলে যায়, ভালো কথা কইলে সবারই বিধে। আম্মু চুপচাপ শুনছিল কথাগুলো। নানুর বোন মানে ছোট নানু এসে আম্মুর পাশে বসে বলে, ওর কথা মনে নিস না। আসলে কি এমন পাপ করছিলাম যে এমন পোলার বউ পাইছি? আম্মু বলে, আরে না খালা, আমি কিছু মনে করিনি। আম্মুকে ডাক দেওয়ার জন্য সে চলে যায়। আমিও সবই শুনেছিলাম। ছোট নানুর ছেলের বউ এসে আমাকে বলে, আরে মেহেক বাপ, দেখতে তো খুব সুন্দর তুমি। তা কোনো জায়গায় সম্পর্ক আছে নাকি? না মানে তোমরা শহরের মাইয়া তো এই সম্পর্ক করেই বিয়ে শাদি করো। আমার উনার কথা শুনে খুব রাগ লাগে। আমি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করছি। আমি দাঁতে দাঁত চেপে তাকে বলি, না আমার কোনো সম্পর্ক নেই। সে এমন ভান করে বলে, ওরে বাবা, আগে তো আমরা কারো মুখের উপরই কথা বলতে পারতাম না, আর এখন তার মাইয়াগুলা তো মুখের উপরই কথা কয়। এই শোনো মেয়ে। উনি কিছু বলার আগেই আম্মু এসে আমাকে নিয়ে যায়। ছাদে স্টেজ করানো হয়েছে, তাই আমি আর রথি ছাদে যাই। রোশান ভাইয়া মেহেদি ভাইয়াকে নিয়ে ছাদে আসে। মেহেদি ভাইয়াকে বসানো হয় স্টেজে। এক এক করে সবাই মেহেদি লাগাতে বসে। সবাই দেওয়া শেষে আমি রথিকে বলি, চল আমরা দিয়ে আসি হলুদ। রথি আমার কথার সাথে সাথে নাকচ করে দেয়। আমি ওকে জোর করে নিয়ে যাই। আমি ভাইয়াকে মিষ্টি খাওয়াতে যেই ইচ্ছা করে নিজেই খেয়ে ফেলি, আর ভাইয়া হা করে তাকিয়ে থাকে। এই মিষ্টিটা ভাইয়ার খুব পছন্দের, তাই তো আমি ইচ্ছা করেই খেয়েছি। রথি মনমরা হয়ে ভাইয়াকে হলুদ ছোঁয়ালো। তা আমার চোখে এড়িয়ে যায়নি। আমার তো মাঝে মাঝে মনে হয় রথি মেহেদি ভাইয়াকে ভালোবাসে, কিন্তু আমি তো আর আন্দাজে ঢিল মারতে পারবো না, তাই আর জিজ্ঞেস করি না। ভাইয়ার হলুদ শেষে আমরা বেরিয়ে পড়ি রোজ ভাবিকে হলুদ দিতে। রোজ ভাবির বাসায় এসেছি, প্রায় অনেকক্ষণই হতে চলল, কিন্তু আমার চোখ খুঁজছে অন্য একজনকে। কেন তাকে খুঁজছে জানি না। হঠাৎই আমার চোখের সামনে নিশা রোদের হাত ধরে হাসি মুখে আসতে লাগলো। আমার চারদিকে অন্ধকার ছেয়ে গেল। রোদের পাশে নিশাকে সহ্য হচ্ছে না আমার। নিশা আমার সামনে হাসি মুখে এসে দাঁড়ালো। রোদ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে দেখেই মনে হচ্ছে নিশাকে এখন এই মুহূর্তে একটুও সহ্য হচ্ছে না, ভদ্রতার খাতিরে চুপ আছে খালি। নিশা আমাকে বলল, আমি অনেক খুশি হয়েছি তুমি এসেছো তাই। আমি মনে মনে ওকে একটা ভেঙচি কেটে মনে মনে বলি, আমার ভাইয়ের বিয়ে আমি আসবো না তো কি তুমি আসবা? অসহ্য। নিশা আমার পাশে বসে বলে, চল হলুদ লাগাতে যাই রোদ আপুকে।
আমি শুধু ওর দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলি, চলো। নিশা তারপর রোদের দিকে তাকিয়ে বলে, চলো রোদ, আগে আমরা যাই, পরে মেহেক যাক। আমি ফট করে বলে দেই, রোদ স্যার তোমার সাথে কেন যাবে? রোদ স্যার আমার দিকে ভ্রুকুচকে তাকান। নিশা বলে, আমরা কাপল, তাই একসাথে যাব। আমার এখন নিশার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। নিজেকে কন্ট্রোল করার জন্য উঠে চলে আসলাম। ওইখানে একটু থাকলে আজকে নিশার খুন হয়ে যেত। নিশা আর রোদ স্যার আমার যাওয়ার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। নিশা রোদ স্যারের উদ্দেশ্যে বলে, ও চলে গেল কেন? রোদ স্যার পুনরায় গম্ভীর মুখ করে বলে, জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো। এই বলে রোদ স্যারের হাত ধরে রোদ স্যার নিজেকে ছাড়িয়ে বলে, তুমি যাও নিশা, আমি এখন যাব না। কেন? কাউকে আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না, জানো না তুমি? নিশা গোমরা মুখ করে চলে যায়। আমি দূর থেকে দাঁড়িয়ে মজা নিচ্ছি, ওদের দুইজনের সব কথোপকথনই আমি শুনেছি। রোদ স্যারের কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। রোদ স্যারকে আসতে দেখে আমি চলে গেলাম ওইখান থেকে। আমি রোজ ভাবির কাছে যেয়ে বললাম, বাহ, আমার ভাবিকে তো অনেক সুন্দর লাগছে। রোজ ভাবি লজ্জায় মাথা নিচু করে ফেলে। আমি হেসে বলি, থাক, আর লজ্জা পেতে হবে না। রোজ ভাবিকে হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর রোশান আসে। রোশান এসে আমাকে বলে, চলো বাসায় যাই, সবার যেতে দেরি হবে। আমি তাকে বলি, না আমি যাব না। কোত্থেকে আম্মু এসে বলে, রোশানের সাথে তুই যা, আমাদের আসতে দেরি হবে, আর তোর এত রাত পর্যন্ত জেগে থাকা উচিত না, ডক্টর কি বলেছে ভুলে গিয়েছিস? আমি মুখ ফুলিয়ে থাকি। হঠাৎই আমার চোখ রোদ স্যারের দিকে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে আছে। দেখে মনে হচ্ছে অনেক রাগ লাগছে তার, তাই সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বহু কষ্টে। আমি তা দেখে আম্মুর দিকে তাকিয়ে বলি, ঠিক আছে আম্মু, আমি চলে যাচ্ছি রোশান ভাইয়ার সাথে। তারপর আমি আর রোশান ভাইয়া বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসায় পৌঁছে আমি ফ্রেশ হয়ে বিরিয়ানি খেয়ে ঘুমাতে গেলাম। সকালে বাসার কোলাহলের জন্য ঘুম ভাঙে। আমার সাথে যাই করুক না কেন, ঘুমে ব্যাঘাত ঘটালো খুব রাগ লাগে। আর এখন যেহেতু এটা বিয়ে বাড়ি, তাই বাধ্য মেয়ের মতো নিজের ঘুমকে বিদায় করে ফ্রেশ হতে চলে গেলাম। কাল রাতে এতই গভীরভাবে ঘুমে আচ্ছন্ন ছিলাম যে কখন রথীরা এসেছে ওই বাড়ি থেকে খুঁজে পাইনি। আমি ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। আম্মু বিরিয়ানি বেড়ে দিল। আমি ফোন দেখতে দেখতে খেতে লাগলাম। আমার আবার খাওয়ার সময় ফোন না দেখলে হয় না। এটা খুব বাজে অভ্যাস। বিকালের আগেই আমরা সেন্টারে যাব। এখন বাজে 1টার মতো, তাই আমি শাওয়ার নিয়ে একটা লেহেঙ্গা পরে নিলাম, ব্লু আর গোল্ডেন কম্বিনেশনের। রথিও পড়েছে একই রঙের। বাড়ির সবাই রেডি হতেই আমরা সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সেন্টারে পৌঁছে ভাইয়াকে ভাবির পাশে বসানো হয়। দুইজনকেই অসম্ভব সুন্দর লাগছিল। রোদ স্যারও ছিল, উনি পাঞ্জাবি পরেছে নিশার সাথে মিলিয়ে। ওনাকে আর নিশাকে দেখে তাই মনে হলো। নিশা হাসি মুখে রোদ স্যারের সাথে ছবি তুলছে, কিন্তু স্যারের মুখে হাসি নেই, গম্ভীর হয়ে আছেন তিনি। আমি আর ওইসব মাথা ঘামালাম না, কিন্তু একটা চাপা কষ্ট রয়ে গেল। ছবির তোলার পর্ব শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। ভাবিকে কবুল বলতে বলার সময় তিনি অনেক সময় নিয়ে কবুল বলেন। ভাইয়া কবুল বলতেই সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠেন। অবশেষে ভাইয়া আর তার ভালোবাসার মানুষ এক পবিত্র বন্ধনে আবদ্ধ হল। ভাবি রোদ স্যারকে ধরে অনেকক্ষণ কাঁদেন। শুনেছি রোজ ভাবির কোনো ভাই ছিল না, তাই উনি রোদ স্যারকেই কোলে পিঠে নিজের হাতে বড় করেছেন। কান্নার পর্ব শেষ হতেই আমরা চলে যাই। সাথে নিশা আর রোদ স্যারও আছেন। ওনারাও আমাদের বাসায় আসছেন আমাদের সাথে। বাসায় পৌঁছেছি অনেকক্ষণ হয়েছে। রোজ ভাবিকে ভাইয়ার রুমে বসিয়ে আমি, রথি আর নিশা দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমরা ঠিক করেছি ভাইয়া আমাদের যতক্ষণ না টাকা দিবে আমরা ভাইয়াকে বাসর ঘরে ঢুকতে দিব না। ভাইয়া 2 হাত জোর করে আমাদেরকে বলে, দেখো বইনা ছেড়ে দে, পরে দিয়ে দিবনি। আমি বলি, এত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, আর তোমাকে কিনে টাকা না দিয়ে যেতে দিব?
আমার কথা শুনে ভাইয়া কাঁদো কাঁদো ফেস করে বলে, আমি না তোর ভাই? ভাইয়ের সাথে কেউ এমন করে? আমি একটা ভেংচি কেটে বলি, ওইসব ভাই তাই কিছু বুঝি না, টাকা দে নাইলে ভাগো। শেষে ভাইয়ার হার মেনে 10,000 টাকা দিয়ে দিল। সারাদিন অনেক ধকল গেছে। আমি রোদ স্যারকে গেস্ট রুম দেখিয়ে দেই। নিশা আমার সাথে থাকবে তাই ওকে আমি আমার রুমে নিয়ে আসি। আমি ফ্রেশ হয়ে এসে আমার এক সেট কাপড় নিশার হাতে ধরিয়ে দিয়ে বলি, এটা পরে ফ্রেশ হয়ে নেও। নিশা ফ্রেশ হতে চলে যায়। আমি আমার ফোন বিছানায় রেখে নিচে চলে যাই। নিশা ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মেহেকের ফোনে কারো কল আসছে। তাই সে ফোন উঠিয়ে দেখে ওর ফোন ধরতেই ফোন কেটে যায়, আর লক স্ক্রিনে বেসে আসে রোদের ছবি। নিশা অবাক হয়ে রোদের ছবির দিকে তাকিয়ে আছে। ও ভেবে পায় না রোদের ছবি মেহেকের ওয়ালপেপারে কি করছে। ও আরও কিছু বুঝতে যাবে তার আগেই মেহেক ছো মেরে ফোনটা নিয়ে নেয়। নিশা আমার দিকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। আমি ওকে বলি, কি হয়েছে এইভাবে তাকিয়ে আছো কেন? না মানে তোমার ওয়ালপেপারে রোদের ছবি কেন? আমি কিছু না বুঝার ভান করে বলি, কি? স্যারের ছবি আমার ওয়ালপেপারে কোথা থেকে আসবে? নিশা আমাকে কিছু বলতে যাবে তার আগেই আমি বলি, নিশু শোনো, আম্মু তোমাকে ডাকছে, তুমি যাও, আমি আসতেছি। এই বলে নিশাকে ঠেলে পাঠালাম। আর আমিও দ্রুত ওয়ালপেপারে রোদ স্যারের ছবি চেঞ্জ করে দিলাম। বেচারা না হলে সন্দেহ করত। আচ্ছা, আমি স্যারের ছবি আমার ওয়ালপেপারে কেন দিয়েছি? আমি তো উনাকে পছন্দ বা ভালোবাসি না। এইসব ভেবেই দীর্ঘশ্বাস ফেললাম। আমি ফোনটা রেখে আবার সোজা ছাদে চলে গেলাম। ছাদে যেতেই এক মধুর কণ্ঠের গান শুনতে পেলাম। ভিগি ভিগি সড়কোं पे मैं तेरा इंतजार करूं, धीरे धीरे दिल की जमीन को तेरा है नाम करूं। আমি খেয়াল করলাম রোদ স্যার আকাশের দিকে তাকিয়ে গান গাইলেন। ওনার গান শুনে আমি মুগ্ধ নয়নে ওনার দিকে তাকিয়ে আছি। মানুষটাকে সারাক্ষণ দেখতেই ইচ্ছা করে। আমি ওনার কাছে গেলাম, মিনমিনিয়ে বললাম, স্যার। উনি পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে স্নান হাসে, তারপর বলে, বলো। ওনার হাসির দিকে তাকিয়ে আছি আমি। এত সুন্দর করে কেউ হাসতে পারে আমার কখনো দেখিনি। যে কেউ দেখলে তাকিয়েই থাকবে এই হাসির দিকে। উনি আমার সামনে তুড়ি বাজাতেই আমার ধ্যান ভাঙে। আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। উনি বলেন, কিছু বলবে? আমি মাথা নিচু রেখেই বলি, আপনি গান গাইতে পারেন? উনি হেসে বলে, শিখেছিলাম কিছুদিন। আমি উত্তেজিত হয়ে বললাম, আপনার গানের কণ্ঠ অনেক সুন্দর। উনি ভ্রুকুচকে বলেন, শুনেছিলে তুমি? আমি মুচকি হেসে বলি, মাত্র শুনলাম। আমার মনে হলো আপনি এই গানটা কাউকে মিন করে গেয়েছেন। উনি বললেন, হ্যাঁ তা তো অবশ্যই। আমি ফট করে তাকে জিজ্ঞেস করি, তার মানে আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। আমি কিছু বললাম না তাকে। দুজনই চুপ করে আছি, টু শব্দ পর্যন্ত করিনি। হঠাৎই রোদ স্যার জিজ্ঞেস করলেন, তুমি কাউকে ভালোবাসো মেহেক? আমি বলি, একজনকে বেসেছিলাম কিন্তু সে তো ঠকিয়ে চলে গিয়েছে। আমার কথা শুনে সে যে চমকে গিয়েছে তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আমি মুচকি হেসে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলে, আমি বিশ্বাস করি প্রথম ভালোবাসা আপনাকে ভালোবাসার মানে বুঝতে শেখায়। আর দ্বিতীয় ভালোবাসা আপনাকে নতুন করে বাঁচতে শেখায়। রোদ কিছু না বলে আনমনেই মুচকি হেসে বলে, সত্যি বলেছ তুমি, দ্বিতীয় ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। আমি বললাম, আপনি হঠাৎ ছাদে যে? এমনি ভালো লাগছিল না তাই আসলাম। আমি কিছু বললাম না। নিচ থেকে আমাকে ডাক দেওয়াতে আমি চলে যাই। রোদ স্যার মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহেক, যাকে অতঃপর প্রেম বলে। আর খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার ভালোবাসার কথা জানাবো। সকালে ভোরে আমার ঘুম ভেঙে যায়। আমি ফ্রেশ হয়ে গাছে পানি দিতে চলে যাই ছাদে। আমি ভোরে উঠে গাছে পানি দিই বেশিরভাগ সময়ই। আমি কোনোরকম ওড়না পেঁচিয়ে ছাদে গেলাম। ছাদে যেয়ে দেখি রোদ স্যার দাঁড়িয়ে আছে। আমি উনাকে দেখে না দেখার ভান করে গাছে পানি দিতে থাকি। সে আমাকে দেখে বলে,
তোমার ফুল ভালো লাগে? আমি উনার দিকে না তাকিয়েই গাছে পানি দিতে দিতে বলি, কম বেশি সব মেয়েরই ফুল পছন্দের, তাই আমারও পছন্দের। রোদ স্যার কিছু বলেন না। আমি উনাকে বলি, আপনি এত সকালে এইখানে কেন? ঘুম আসছিল না তাই আসলাম। ওহ আচ্ছা। এই বলে আমি চলে আসলাম রুমে। রুমে এসে দেখি নিশা ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। নিশাকে ডাক দিলাম না আর। আমি নিচে যেয়ে দেখি ফুপিমা আর আম্মু কাজ করছে, তাই আমিও তাদের সাহায্য করতে চলে যাই। আম্মু আমাকে দেখে বলে, আজকে সূর্য কোন দিকে উঠেছে রোশনি? আমি বলি, আল্লাহ আম্মু, তুমি জানো না? সূর্য পূর্ব দিকে উঠে। এই বলে মিটমিটিয়ে হাসতে লাগলাম। তারপর আম্মুকে সাহায্য করি। নাস্তা বানানো শেষে সবাই নাস্তা করতে চলে এসেছে। আমি রোদ স্যারের পাশের চেয়ারে বসতে যাব তার আগেই নিশা এসে বসে বলে, তুমি অন্যটাতে বসো। আমি না হয় এইখানেই বসলাম। আমি দাঁতে দাঁত চেপে অন্য চেয়ারে গিয়ে বসে পড়লাম। ব্রেকফাস্ট শেষে নিশা আমাকে বলে, শোনো মেহেক, তুমি আমাকে আর রোদকে কাপল পিক তুলে দিও কেমন? আমি ভ্রুকুচকে বলি, কিসের কাপল পিক? তোমরা কি হাজব্যান্ড ওয়াইফ? না, কিন্তু আমি রোদের উঠবি ভুলে যেও না। তোমাদের কি এঙ্গেজমেন্ট হয়েছে কি? না, হয়নি। আমার নানু মারা যাওয়ার আগে বলেছিলেন আমার আর রোদের বিয়ে দিতে, তখন আমার আর রোদের বয়স বেশি ছিল না, তাই সবাই ঠিক করে রেখেছে আমার আর রোদের উপযুক্ত বয়স হলেই আমার সাথে রোদের বিয়ে দিয়ে দিবে। আমি মুখ কালো করে ছোট করে শুধু ও বলি। কিছুক্ষণ পর আমি শাওয়ার নিয়ে ছাদে চলে যাই চুল শুকাতে। রোদ নেটওয়ার্ক পাচ্ছিল না ফোনে, তাই সে ছাদে চলে আসে। তখন ওর নজরে মেহেক পড়ে। মেহেকের চুল থেকে পানি টপ টপ করে পড়ছে। রোদ ঘোর লাগা দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। সে ঝটপট মেহেকের ছবি তুলে নেয়। একে একে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কারণ আজ রিসেপশন, তাই। কিছুক্ষণ পর আমরা সবাই বের হলাম সেন্টারের উদ্দেশ্যে। ভাইয়া আর ভাবিকে স্টেজে বসানো হলো। ভাবির বাড়ি থেকে এখনো লোক আসেনি, কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনই এসেছে। কিছুক্ষণ পর ভাবির বাড়ি থেকেও মানুষ আসা শুরু করছে। নিশা আমার কাছে এসে বলে, ছবি তুলে দেও আমাদের দুইজনের। আমি জোরপূর্বক হেসে বলি, হুম। তারপর না চাইতেও ছবি তুলে দিতে হলো। অবাকজনক বিষয় হলো, এইবারের ছবিতে রোদ স্যার হেসেছেন। কেন হেসেছেন জানা নেই। রিসেপশন শেষ হতেই ভাই আর ভাবি ভাবিদের বাসায় গিয়েছে। সাথে রোদ স্যার আর নিশাও চলে গিয়েছে। আমরা নিজেদের বাসায় চলে আসি। আমি ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে একতা মেসেজ এসেছে। মেসেজে লিখা, প্রিয় মেহু পাখি, অনেক টায়ার্ড তুমি তাই না? টায়ার্ড থাকবেই বা না কেন, সারাদিন তো আর কম ধকল তোমার উপর দিয়ে যায়নি। এখন তুমি ঘুমিয়ে পড়ো, তাহলে আর টায়ার্ড লাগবে না। আর হ্যাঁ সরি, আমি লুকিয়ে লুকিয়ে তোমার ছবি তুলে ফেলেছি তাই। আর তোমার টেবিলে রাখা বইটা খুলো। আমি এইটা পড়ে দৌড়ে যে বইটা খুলি। একটা পৃষ্ঠা উল্টাতেই আর একটা চিঠি পাই। চিঠিতে লেখা, মেহু পাখি, আমি জানি তুমি আমাকে এখন খোঁজার অনেক চেষ্টা করবা। পিচ্ছি, আমাকে খোঁজা বাদ দেও। আমি যতক্ষণ না নিজে তোমার সামনে আসবো ততক্ষণ তুমি জানতেই পারবা না আমি কে। কথাগুলো শুনে আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। এই কিভাবে বুঝলো আমি তাকে খুঁজছি? আমি আর এইসব না ভেবে বিছানায় যেয়ে শুয়ে পড়ি। সারাদিনে এতই দৌড়াদৌড়ি করেছি যে শুতেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে শুনি ফুপিমারা চলে গেছে। কথাটা শুনে একটু মন খারাপ হলো। যাওয়ার আগে দেখা করতে পারলাম না, তাই নিজের ঘুমকেই এখন ইচ্ছামতো গালি দিচ্ছি। এখন কি আর করব, যা হওয়ার হয়ে গেছে, এখন আফসোস করে লাভ নেই। আমি আম্মুর কাছে যে কাজে সাহায্য করে দিলাম। রুমে এসে দেখি আবার আননোন নাম্বার থেকে মেসেজ। মেসেজ ওপেন করতেই দেখি লিখা, মেহু পাখি, শুভ সকাল, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর শুনো, তুমি কোনো ছেলেদের সাথে কথা বলবা না। আমার কথা অমান্য করলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো কথাগুলো। মেসেজটা পড়ে আমি একটা শুকনো ঢোক গিলি। আজ 1 সপ্তাহ কেটে গিয়েছে।
ভাবি আর ভাইয়ারাও চলে এসেছে বাসায়, আর সেই অজানা ব্যক্তিটাকে এখনো খুঁজে বের করতে পারিনি। রোদ শুয়ে শুয়ে মেহেকের ছবি দেখছিল, তখনই নিশা এসে হাত থেকে ফোনটাকে থাবা দিয়ে নিয়ে নেয়। রোদ লাফ দিয়ে উঠে বলে, নিশা তুমি এইখানে কি করছো? নিশা একবার ফোন আরেকবার রোদের দিকে তাকিয়ে বলে, এইটা তো মেহেক, কিন্তু ওর ছবি তোমার কাছে কেন? রোদ নিশার থেকে ফোন নিয়ে চেঁচিয়ে বলে, স্টুপিড, তোমাকে কতবার বলেছি আমার জিনিসে হাত দিবা না। নিশা অশ্রু ভরা চোখে রোদের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নিচু করে ফেলে। রোদ আবারও রাগী গলায় বলে, গেট আউট। নিশা আর 1 মিনিটও ওইখানে না থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরের দিন, আজকে মেডিকেলে এক্সাম, তাই আমি তাড়াতাড়ি চলে আসি। এসে দেখি নিশা মুখ কালো করে বসে আছে। আমি ওর কাছে যেয়ে বলি, কি হয়েছে তোমার? ও মুখ ঘুরিয়ে বলে, কেন করলে এমনটা? আমি অবাক হয়ে বলি, মানে আমি আবার কি করেছি? ও অশ্রু ভরা নয়নে তাকিয়ে বলে, বুঝে না বুঝার ভান করো না, তোমার আর রোদের মাঝে যে সম্পর্ক আছে সেটা আমি জানি। ওর কথায় আমি অনেক অবাক হই। আমি ওকে বলি, তুমি পাগল হয়েছ? স্যারের সাথে আমার সম্পর্ক কেন থাকবে? মিথ্যা বলবে না আমাকে, আমি জানি সব। আমি তো তোমাকে ভালো ফ্রেন্ড ভাবতাম, আর তুমি নিজেই আমার পিঠে ছুরি মারলে। আই হেট ইউ মেহেকে। এই বলে অন্য সিটে বসে পড়ল। ওর কথাগুলো আমাকে ভাবনার মধ্যে ফেলে দিল, যার জন্য আমি ভালো করে পরীক্ষাও দিতে পারিনি। আমি ঠিক করি ছুটির পর রোদ স্যারের সাথে দেখা করব। যেই বলা সেই কাজ, আমি ছুটির পর রোদক স্যারের সাথে দেখা করতে যাই। দেখি সে কারো সাথে কথা বলছে, তাই আমি লুকিয়ে পড়ি। যদিও এটা করা ঠিক না। ওনার এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই। কারণ তিনি বলছিলেন, মেহেককে আমি আমার ভালোবাসার কথা বলবো অনেক তাড়াতাড়ি, কৈশিক। ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, আই ডোন্ট কেয়ার। আমি উনার কথা শুনে পুরোপুরি জমে যাই। তার মানে উনি আমাকে ভালোবাসে? আমি মনে মনে খুশি হই, কিন্তু নিশার কথা ভেবেই খারাপ লাগে। তাই আর 1 মিনিটও দাঁড়িয়ে না থেকে আমি ওইখান থেকে চলে আসি। আমি আর কোথাও না যেয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে জানতে পারি কালকে ভাবির বাড়ির লোকজন আসবে। আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি অজানা ব্যক্তির মেসেজ। প্রিয় মেহু পাখি, অনেক তো লুকোচুরি খেলা হয়েছে, কাল না হয় এই খেলার অন্তিম টানা যাক। আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। যাই হোক, কালকে এই ঠিকানায় চলে আসবা। ইতি, তোমার ভালোবাসা। আমার আর বুঝতে বাকি রইল না, এই মানুষ সাদানান রোদ। আমি কি করব নিজেও বুঝতে পারছিলাম না। আমি কি উনাকে ভালোবাসি আদৌ? নিশা তো রোদ স্যারকে অনেক ভালোবাসে। আমি কি করে ওর ভালোবাসাকে কেড়ে নিতে পারি? আমি ব্যালকনিতে যেয়ে নিজের প্রথম ভালোবাসার কথা ভাবতে লাগলাম। কিভাবে সে আমাকে ঠকিয়ে চলে গেছিল। আমার তখন মাত্র 16 বছর ছিল। বয়সটা আবেগে ভরপুর। আমিও কারো মোহে পড়ে গিয়েছিলাম। সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল সেই সময়, যার জন্য জীবনের একটা বছর ব্যয় হয়েছিল আমার, শুধুমাত্র তাকে নিজের করে পাওয়ার জন্য। নিশা আজ রোদ্দের বাড়িতেই থাকবে। ও ওর ফুপির বাসায় প্রায় সময়ই এসে থাকে। ওর ফুপি ওকে বলে, নিশু রোদকে এই কফিটা দিয়ে আয়, ওর তো আবার মেডিকেল থেকে আসলে কফি না খেলে চলে না। নিশাও লক্ষ্মী মেয়ের মতো কফি নিয়ে রোদের রুমের দিকে পা বাড়ায়। সাথে ভেবেছে ও কিছু কথা বলবে রোদের সাথে। রোদের রুমে এসে কফি টেবিলে রাখতে যায়, তখন ওর চোখে কিছু পেপারস পড়ে। ও পেপারসগুলো হাত নিয়ে যা দেখে তাতে অনেক অবাক হয়। এইগুলা তো বিয়ের পেপারস। নিশার চোখে তখনই মেহেকের নামটা পড়ে। আরও কিছু দেখতে যাবে তার আগেই পিছন থেকে রোদ এসে পেপারসগুলো নিয়ে নিশাকে ধাক্কা মেরে হুঙ্কার দিয়ে বলে, তোমাকে বলেছিলাম না আমার জিনিসে হাত না দিতে? নিশা বলে, রোদ এইগুলো কিসের পেপারস? তুমি কোনোভাবে আমাকে ঠকাচ্ছ না তো? রোদ বলে, কখনো ভালোই তো বাসিনি, আবার ঠকাবো? যেহেতু জেনেই গেছো সব কিছু, তাহলে এটাও জেনে রাখো আমি মেহেককে ভালোবাসি। নিশা নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে নিজের রুমে যেয়ে গেট লাগিয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো।
রোদও নিশার পিছে দৌড়ে গিয়েছে যাতে ও কোনো কিছু করতে না পারে। রোদ যেয়ে দেখে নিশা দরজা লাগিয়ে দিয়েছে। ও দরজা ধাক্কাতে লাগে। তখন রোদের মা মিসেস রুবা এসে দেখে রোদ দরজা ধাক্কাচ্ছে। সে ব্যস্ত হয়ে রোদকে বলে, কি হয়েছে এইখানে রোদ? রোদ জবাব না দিয়ে দরজা ধাক্কাতে থাকে। ছেলেকে এইভাবে অস্থির দেখে খটকা লাগে মিসেস রুবার। সে বলে, কি হয়েছে কি বলবি তো? তখনই নিশা দরজা খুলে। রোদ ঢুকে নিশার 2 বাহু ঝাঁকিয়ে বলে, সমস্যা কি তোর? উল্টা পাল্টা কিছু করতে বসিসনি তো? নিশা তাচ্ছিল্যর হেসে বলে, আমি কারো জন্য নিজের জীবন নষ্ট করতে পারবো না। তারপর মিসেস রুবার দিকে তাকিয়ে বলে, ফুপি তোমার ছেলের একটা মেয়েকে পছন্দ, তুমি ওর সাথে রোদের বিয়ে দিও। কি বলছিস তুই এইগুলা নিশু? জানো না তুমি ফুপি? তোমার ছেলে তো আমাকে বিয়ে করার আগেই একজনকে বিয়ে করে ফেলেছে। বিশ্বাস না রুমে যেয়ে দেখো। মিসেস রুবা কোনো কিছু না বলে দৌড়ে রুমে যায়। কিছু পেপারস হাত নিয়ে আসে সাথে। সে কাঁপা কাঁপা গলায় বলে, এইসব কি রোদ? আম্মু এইটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ এটা সত্যি, মেহেককে আমি ভালোবাসি কিন্তু। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। রোদ সোফায় গম্ভীর মুখ করে বসে আছে। আব্বুর হাতে বিয়ের পেপারস। আব্বু আমাকে গম্ভীর গলায় বলে, এইসব কি মেহেক? বিয়ে করেছ তুমি? আমি ছলো চোখে আব্বুর দিকে তাকিয়ে বলে, আব্বু শুনো এইটা একটা অ্যাক্সিডেন্ট। রোদ উঠে দাঁড়িয়ে বলে, আপনারা আমার কথা শুনুন। আব্বু বলেন, বলো কি বলবা? রোদ একে একে বিদিনের ঘটা সবকিছু বলতে থাকে। সব শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। আব্বু গম্ভীর গলায় বলেন, এখন এইসব বলে কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। তোমাদের বিয়েও হয়ে গেছে। আর বাহিরে এই খবর যেতে কতক্ষণ? তোমার আর মেহেকেরও তো বদনাম হবে। মিসেস রুবা বললেন, আমি একটা কথা বলতে চাই। বলুন। আমি মেহেককে আমার ছেলের বউ করে নিতে চাই। তাহলে ওদের দুইজনেরই সম্মান বেঁচে যাবে। মিসেস রুবার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মেহের সাহেব গম্ভীর মুখ করে কিছুক্ষণ চিন্তা করে বলেন, ঠিক আছে আমি রাজি। তারপর আমার আর রোদের বিয়ে পাকা পক্ষ করে চলে যান তারা। বিয়ের ডেট 1 মাস পর ঠিক করেছেন। পুরোটা সময়ই আমি চুপ ছিলাম। সবাই চলে যেতেই আমি দৌড়ে নিজের রুমে চলে আসলাম। মিসেস মিলা, আম্মু, মেহের সাহেবকে বলেন, এই বিয়েটা ঠিক করে কোনো ভুল করনি তো? মেহের সাহেব চিন্তিত মুখে বলেন, কি বা করব বলো, বাহিরে এই খবর চলে গেলে রোদকে তো আর সমাজ কিছু বলবে না, কিন্তু মেহেককে তো জীবন্ত লাশ বানিয়ে দেবে। দুইজনেই একসাথে দীর্ঘশ্বাস ফেললেন। পরের দিন আমি মেডিকেলে যেয়ে ক্লাসে চুপচাপ এক কোনায় বসে আছি। রোদ স্যার ক্লাস নিচ্ছেন আর চোখে আমাকে দেখছেন। ছুটির পর আমি বাসায় যাওয়ার সময় আমাকে কেউ হেঁচড়ে টান দিয়ে ক্লাসরুমে নিয়ে যায়। আমি জানি এটা রোদ স্যার ছাড়া আর কেউ না, তাই নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি। রোদ স্যার বলেন, কি শুরু করেছ কেন এড়িয়ে যাচ্ছ আমাকে? আমি নিজের হাত ছাড়াতে বলি, ছাড়ুন আমার হাত। আপনাকে আমি ঘৃণা করি, আপনার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে আর নিশাকেও আপনি ঠকিয়েছেন। তিনি আমার হাত ছেড়ে দেওয়ার বদলে আর শক্ত করে চেপে বলেন, কি বলো আবার, কাকে ঠকিয়েছি? নিশাকে। নিশাকে আমি কখনো ঠকাইনি। নিশাকে আমি কখনো ভালোইবাসিনি, আর ঠকানো তো দূরেই থাক। ওর মনে এখন কি ঝড় বইছে, আপনি কিভাবে বুঝবেন সেটা? রোদ স্যার আমার হাত ছেড়ে দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, নিজের মনের কথা ভেবে দেখো, এত মানুষকে নিয়ে চিন্তা করা লাগবে না। এই বলে তিনি চলে যান। আমি নিজের হাত ধরে ভাবতে লাগলাম, সত্যিই কি আমি উনাকে ভালোবাসি? এইসব ভাবতে ভাবতে যেতে লাগলাম, তখনই আমার কানে নিশার আওয়াজ ভেসে আসে। নিশাকে কাউকে বলছে, ছাড়ো, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আমি ভালো করে দেখি নিশাকে কথাগুলো একটা ছেলেকে বলছে। ছেলেটা বলে, নিশা বেবি, তোমার ওই ফুফাতো ভাইকে কবে বিয়ে করবা? আমাদের উদ্দেশ্য কি ভুলে গিয়েছ? না ভুলিনি, কিন্তু রোদ তো আবার মেহেককে বিয়ে করবে বলেছে। এখন কি করবা? ওর সম্পত্তি পেলেই আমরা এইখান থেকে চলে যাব।
ছেলেটার চেহারা ভালো করে দেখতে পাইনি, কিন্তু এখন আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যায় যে নিশা লোভে পড়ে রোদকে বিয়ে করছে। আমি ওইখানে আর 1 মিনিটও না থেকে দৌড়ে চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম নিশা কিভাবে এমনটা করতে পারে। যদি ও অন্য ছেলেকেই ভালোবাসতো তাহলে কেন এমনটা করলো। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, আর আমি বুঝতেও পারছি যে আমি রোদ স্যারকে ভালোবেসে ফেলেছি, নিজের চাইতেও বেশি। রোদ স্যার আমার ফোনে একটা ঠিকানা মেসেজ করে দিয়ে বলেছে এই ঠিকানায় চলে আসতে। আমিও তার কথা মতো ওইখানে চলে আসি। কিছুক্ষণ পর উনিও চলে এসে বলে, সো মিসেস মেহেক এইবার বলুন। আমি বললাম, আমি নিজের মনের কথা বুঝতে পেরেছি রোদ। কি বুঝতে পেরেছেন? আমাকে ভালোবাসেন নাকি ঘৃণা করেন? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এই 1 সপ্তাহে আমি বুঝে গিয়েছি আমি আপনাকে আমার থেকেও বেশি ভালোবাসি। রোদ স্যার মুচকি হাসলেন। এখন নিশার কথা চিন্তা করছেন না? চ আমি মাথা নিচু করে বললাম, না। গুড। আর কালকে রেডি হয়ে থেকেন, বিয়ের শপিংয়ে যাব। বিয়ে হতে আরও 23 দিন আছে। আমি এই বিয়ের জন্য অনেক এক্সাইটেড, তাই কালকেই শপিংয়ে যাব। আমি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে যেয়ে দেখি আম্মু মুচকি মুচকি হাসছে। আমি তার কাছে যেয়ে বলি, কি হয়েছে, হাসছো কেন? ভাবি লাজুক এসে মাথা নিচু করে ফেলে। আমি দুইজনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলি, আরে ভাই বলবা তো কি হয়েছে? আম্মু বলে, আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। আমি খুশিতে লাফ দিয়ে উঠে হাততালি দিয়ে বলি, ইয়ে মানে আমি ফুপিমা হতে চলেছি। ভাবি লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি উনার কাছে যেয়ে বলি, থাক, এত লজ্জা পেতে হবে না। ভাইয়া জানে? ভাবি বলেন, না। ওহ আচ্ছা। আমি রুমে এসে মোমোকে ফোন করি। মোমো ফোন উঠাতেই বলি, দোস্ত আমার বিয়ে ঠিক হয়েছে। অপর পাশ থেকে মোমোর চিৎকার ভেসে আসে। কি সত্যি বলছিস? হ্যাঁ। দোস্ত দেখ না তোর কোনো দেবর আছে কিনা, আমার সাথে সেটিং করিয়ে দে। শখ কত? দুলাভাইয়ের নাম কি? আমি লাজুক হেসে বলি, রোদ। মোমো হাসে। আমি বলি, তোর দাওয়াত রইল। হ্যাঁ তা তো অবশ্যই। কবে থেকে ভেবে রেখেছিলাম তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো, সেই শখ পূরণ হতে চলেছে। আলহামদুলিল্লাহ। মোমোর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। দেখতে দেখতে বাকি 23টা দিন কেটে গেল। আজ রোদ আর আমার গায়ে হলুদ। সারা বাসা তোড়জোড় চলছে। রথিরাও এসেছে। রোশান ভাইয়াকে সোফায় চুপচাপ বসে থাকতে দেখে আমার কিছুটা খটকা লাগে। তার জন্য তার সাথে কথা বলার জন্য একটা স্পেস খুঁজি। রোশান ভাইয়া আর আমি মুখোমুখি বসে আছি। আমি তাকে বলি, আপনি মনমরা হয়ে বসে আছেন কেন? রোশান ভাইয়া মলিন হেসে বললেন, ভালোবাসার মানুষ কাল অন্য কারো হয়ে যাবে তাই। আমি একটা ঝটকা খাই। মানে? একটা কাহিনী শুনবা মেহেক? বলুন। একটা ছেলের বয়স যখন 12 কি 14 তখন থেকে ছেলেটা তার কাজিনকে বউ বউ বলে সারা বাড়ি ঘুরত। কাজিনের বয়সও বেশি ছিল না। এইভাবেই দিন যেতে থাকে, ছেলেটার তার কাজিনের উপর এক্সট্রা কেয়ার, ভালোবাসা বাড়তে থাকে। তারপর ছেলেটার পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, এটার জন্যই যে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবে ভাবতেও পারেনি ছেলেটা। কিন্তু সে চায় তার ভালোবাসার মানুষটা সুখে থাকুক তার ভালোবাসার মানুষের সাথে। উনি আমার দিকে তাকিয়ে দেখেন আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি স্নান হেসে উঠে চলে যান। আমি উনার যাওয়ার পানে হাঁ করে এখনো তাকিয়ে আছি। ভাবছি কাহিনীটা যদি সত্যি হয় তাহলে সেই ছেলেটার মনে এখন কি চলছে। এর মাঝেই আম্মু আমাকে ডেকে নিয়ে চলে যায়। পার্লারের মহিলারা এসে আমাকে সাজিয়ে চলে গিয়েছে। সবাই ঠিক করেছে রোদ স্যার আর আমার হলুদ একসাথেই হবে। সবাই রেডি হতেই হলুদ স্টেজ যেইখানে করা হয়েছে ওইখানে নিয়ে যায় আমাকে। আমাকে স্টেজে বসানো হয়। কিছুক্ষণ পর রোদের পরিবারে সবাই এসে পড়ে। রোদকে আমার পাশে বসানো হয়। সবাই একে একে আমাদের দুইজনকে হলুদ লাগাচ্ছে। তার মাঝেই আমার ফোনে একটা মেসেজ আসে।
আমি মেসেজ ওপেন করে দেখি নিশার মেসেজ। সে লিখেছে, অভিনন্দন মেহেক, অনেক খুশিই তো আছো দেখছি রোদকে নিয়ে। আমিও কিন্তু এসেছি। আমি তোমার জন্য সেন্টারে যেই ছাদ আছে সেইখানে আসো, তোমার জন্য গিফট এনেছি। ওয়েটিং ফর ইউ। নিশার মেসেজ দেখে আমার মনে কিছুটা খটকা লাগে। যদি আসতেই হতো তাহলে সবার সামনে আসতো, কিন্তু আমার যেতে হবে। তাই আমি আস্তে করে সবার আড়ালে সেন্টারের ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি নিশা খুশি মনে দাঁড়িয়ে আছে, তাও আবার ছাদের শেষ প্রান্তে। আমি ওর কাছে যেয়ে বলি, কি করছো তুমি নিশা? পড়ে যাবে তো? নিশা একটা রহস্যময় হাসি দেয়, যে হাসির মানে আমি বুঝতে পারি না। আমি কিছুক্ষণের জন্য ভুলে যাই ও লোভী। আমি ওর দিকে হাত বাড়িয়ে দেই। এটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে ভাবতেও পারিনি। নিশা আমার টান দিয়ে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। ছাদে কোনো রেলিং না থাকার কারণে আমার অর্ধেক পা বাহিরে আর অর্ধেক পা ভিতরে। ও ছেড়ে দিলেই আমি পড়ে যাব ছাদ থেকে। নিশা বলে, কি ভেবেছিলে আমি রোদকে আর তোমাকে সুখে থাকতে দিব? তুমি মরলেই আমার পথের কাঁটা সরে যাবে। আমি করুণ কণ্ঠে বললাম, এমন করো না নিশা। তুমি না আমার ফ্রেন্ড? নিশা গর্জে বলে উঠে, কিসের ফ্রেন্ড? এই ফ্রেন্ড মানি না আমি। হঠাৎই আমার চোখ নিশার পিছনে থাকা লোকটার দিকে যায়। লোকটাকে দেখে আমি জমে যাই। এই লোকটা এইখানে কেন? কারণ এই লোকটা আর কেউ না, আমার প্রাক্তন। ও এগিয়ে আসতে আসতে বলল, নিশা বেবি ছেড়ে দেও ওর হাত। আমি বলি, কুশ তুমি? তুমি এইখানে কেন? তার মানে তুমি যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে সেই নিশা। কুশ বাঁকা হাসি দিয়ে বলে, ইয়েস। আমি আরো কিছু বলতে যাব তার আগেই কুশ চোখের ইশারায় নিশাকে আমার হাত ছেড়ে দিতে বলে। নিশাও আমার হাত ছেড়ে দেয়। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে সবাই ছাদে এসে পড়ে। রোদ ছাদে এসে দেখে নিশা দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। রোদ দৌড়ে যেয়ে দেখে মেহেকের রক্তে মাখা দেহ পড়ে আছে মাটিতে। মেহেদিও দৌড়ে এসে দেখে তার আদরের বোনের রক্তে মাখা দেহ। সে যেয়ে নিশাকে সাজরে থাপ্পড় মারে। তারপর কুশের কলার চেপে চিৎকার করে বলে, সাহস কি করে হয় তোদের? তোদের দুইজনকে জেলের ভাত না খাওয়ালে আমার নামও মেহেদি না। নিশার মা বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বা বলবে তাদের মেয়ের যে এটা থেকেও বড় কিছু প্রাপ্য। রোদ দৌড়ে নিচে চলে যায়। নিচে যেয়ে মেহেকের রক্তাক্ত দেহ তুলে নেয়। সবাই একসাথে ওটির সামনে বসে আছে। সবার মুখেই চিন্তার ছাপ। রোদ চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ আগেই নিশা আর কুশ পালিয়ে গেছে। এখন বাড়ির মেয়ের চিন্তা করবে নাকি অপরাধীকে খুঁজে বের করবে ভেবে পাচ্ছে না মেহের সাহেব, তাই সে পুলিশ লাগিয়েছে ওদের পিছনে। কিছুক্ষণ পর ডক্টর চিন্তা মাখা মুখ করে বেরিয়ে বলে, বাঁচার চান্স খুবই কম কিন্তু। ওনার কথাটা বলতে দেরি, কিন্তু রোদের গর্জে উঠতে দেরি নেই। হাউ ডেয়ার ইউ! সাহস কি করে হয় আপনার এটা বলার? ওর বাঁচার সম্ভাবনা খুব কম। আমার পুরা কথা শুনুন আগে। মেহেদি উঠে তাড়াতাড়ি রোদকে ধরে, ওকে শান্ত করে। ডক্টর বলেন, দেখুন আমাদের সাথে ঝগড়া করে লাভ নেই। আল্লাহকে ডাকুন, এইসব চিন্তায় ভুলে যাবেন না জন্ম মৃত্যু সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। মেহেদি বলে, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন ডক্টর? বলছি, পেশেন্টের যদি আগামী 12 ঘন্টায় জ্ঞান না ফিরে তাহলে সে কোমায় চলে যেতে পারে। আশার আলো জেগেছিল তাদের মনে, তাও নিভে গেল। চারদিকেই অন্ধকার। রোদ কিছু না বলে চুপচাপ উঠে মসজিদে চলে যায় এশার নামাজ পড়তে। এশার জামাত শেষ, কিন্তু তাও রোদের উঠার নাম নেই। কিছু কিছু মানুষ তো বলাবলি করছে লোকটা পাগল কিনা, তবুও রোদের ভিতর কোনো হেলদোল নেই। এটাই হয়তো ভালোবাসা। 1 বছর পর হামাগুড়ি দিয়ে আস্তে করে একটা ঘরে ঢুকে ছোট এক বাচ্চা ছেলে। ছেলেটা রুমে ঢুকেই ঘুমন্ত ফ্যাকাশে হওয়া এক মুখের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। কিছুক্ষণ পর ছেলেটার মা এসে বলে, মেহমাত, তোমাকে কতবার বলেছি এইখানে আসবে না, তোমার ফুপিমা ডিস্টার্ব হবে। 1 বছরের বাচ্চা ছেলেটা কি বুঝেছে কে জানে।
সে আধো আধো গলায় বলে, ফুতিমা উঠতে না কেন? ছেলেটার মা চোখের পানি আড়ালে মুছে বলে, খুব তাড়াতাড়ি তোমার ফুপিমা আবার জেগে উঠবে, তখন তোমার সাথে খেলা করবে। মেহমাত হাত তালি দিয়ে বলে উঠে, মেয়েটা আর কেউ না, রোজ, আর ছেলেটাও তার নাম মেহমাত। আর ঘুমন্ত মেয়েটাও আর কেউ না, মেহেক। গত বছর কোমায় চলে গিয়েছিল সে। রোজ মেহমাতকে কোলে নিয়ে যেই না চলে যাবে, ওর নজরে ঘুমন্ত মেহেকের হাতের দিকে চলে যায়। হ্যাঁ, মেহেকে হাত নড়ছে। রোজ 1 মিনিটও না দেরি করে ওর শাশুড়ির কাছে চলে যায়। ওর শাশুড়িও এসে দেখে তার মেয়ের হাত নড়ছে। এই 1 বছর মেহেককে বাসায় চিকিৎসা দেওয়া হয়, যার জন্য নার্সরাও বাসায় নার্সকে জলদি ডাকা হয়। ততক্ষণে রোজ মেহেদিকে খবর দিয়ে দিয়েছে। খানিক বাদেই মেহেদি চলে আসে। পিট পিট করে চোখ খুলে তাকায় মেহেক। ও চারদিকে চোখ বুলিয়ে বলল, আম্মু। মেহেকে আম্মু তাড়াতাড়ি নিজের মেয়ের কাছে এসে বলে, কি হয়েছে মা, তোর কি কিছু লাগবে? আমার না বড্ড চেষ্টা পেয়েছে, একটু পানি দেও। মেহেকের আম্মু তাকে তাড়াতাড়ি পানি ঢেলে দেয়। মেহেককে পানি খাইয়ে শুয়ে দেয়। তবুও মেহেকের চোখ জোড়া শুধু একজনকেই খুঁজছে। সে আর কেউ না, রোদ। মাঝে মাঝে মেহেক কোমায় থাকা অবস্থায়ও দেখতে আসত। ওর কাছে নিজের ভালোবাসা মানুষটিকে জীবন্ত লাশ হিসেবে দেখতে সহ্য হতো না, তাই মাঝে মাঝেই আসত। ওই দিন এক ট্রাক দুর্ঘটনায় নিশা আর কুশ দুইজনেই মারা যায়। ওদের লাশ অস্বীকার করে দেয় ওদের 2 পরিবার। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। রোদ মেহেকের পাশে ওর হাত ধরে বসে আছে। চারদিকে নীরবতা বিরাজমা। ওই সময় রোজ মেহেকের চোখের ইশারা বুঝতে পেরে রোদকে খবর দেয়। নিজের প্রেয়সী আবার ফিরে এসেছে শুনে রোদ এক ছুটে বাসায় এসে পড়ে। সবাই ওদের 2 জনকে এখন একা রেখেছে। রোদ নীরবতা ভেঙে বলে, কেন ছেড়ে গিয়েছে আমাকে মেহেক? মেহেক মলিন হাসে। কী বা বলবে সে? সে তো সেদে ছেড়ে চলে যেতে চায়নি। রোদ আবার বলে, তুমি তো জানতে তাই না নিশা কেমন, তাহলে তাও কেন ছাদে গিয়েছিলে? মেহেক আস্তে করে বলে, ওই সময় অত কিছু মনে ছিল না। রোদ দাঁত কিরমির করে বলে, এত ভুলতে পারো কেন তুমি? আচ্ছা বাবা, সরি, এখন এত কিছু জিজ্ঞেস করিয়েন না, তাহলে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাব। হুট করেই রোদ মেহেককে জড়িয়ে ধরে বলে, এই মেয়ে খবরদার আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে। আমার থেকে খারাপ কেউই হবে না, কিন্তু বলে দিলাম। মেহেক এসে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর রোদের উদ্দেশ্যে বলে, কোনোদিনও ছেড়ে যাব না আপনায়। রোদও মুচকি হেসে বলে, আমিও না। 5 মাস পর আজকে রোদ আর মেহেকের বিয়ে। মেহেক এখন অনেক সুস্থ হয়ে গিয়েছে। মেহেককে পার্লারের মহিলারা সাজিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ। লাল শাড়িতে মেহেককে অনেক সুন্দর লাগছে। মেহেক আর রোদ পাশাপাশি বসে আছে। রোদকেও অনেক সুন্দর লাগছে পাঞ্জাবিতে। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে। কবুল বলা শেষেই সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। অবশেষে আরেকটা ভালোবাসার জুটি পূর্ণতা পেল। 3 বছর পর খাবার প্লেট নিয়ে দৌড়াচ্ছে মেহেক আর চিল্লিয়ে বলছে, মাহিরা তুই এখন না খেলে কিন্তু আমি কান্না করব। আমি যাব না। এই বাচ্চা মেয়েটা আর কারো নয়, মেহেক আর রোদের। নাম রেখেছে মাহিরা। মাহিরার বয়স 1 বছর। মেহেক দৌড়াতে দৌড়াতে অতিষ্ঠ হয়ে সোফায় বসে পড়ে। রাতে খাবার খাওয়ার পর মেহেক অনেক কষ্টে মাহিরাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে এসেছে। রুমে এসে দেখে রোদ কাজ করছে। ও যে বলে, কি কাজ করছেন? রোদ কাজ করতে করতে বলে, মেডিকেল পরীক্ষার কিছু কাজ। ও আচ্ছা, ঘুমিয়ে পড়ো। না, দেখুন আজকে আকাশে কত জ্যোৎস্না। চলুন না ছাদে যাই। আহা মেহেক, তুমি যাও। মেহেক কিছু না বলে মুখ ফুলিয়ে বসে থাকে। তা দেখে রোদ মেহেকের গাল টেনে দিয়ে বলে, আচ্ছা চলো তাহলে। ওরা 2 জন তারপর ছাদে চলে যায়। ছাদে এসে ওদের লাগানো একটা দোলনায় বসে পড়ে 2 জনে। 2 জনে একসাথে চন্দ্রবিলাস করছে। হঠাৎই মেহেক বলে, ভালোবাসি প্রিয়। রোদ মুচকি হেসে বলে, আমিও ভালোবাসি। সমাপ্ত।